আমি সরাসরি ঘটনায় চলে যাই। আমি রাব্বি। আমার সাথে যখন থেকে এই ঘটনাটা শুরু হয় তখন আমি একটি হাফিজি মাদ্রাসায় পড়তাম। বিশেষ কারণে আমি সেই মাদ্রাসার নাম উল্লেখ করলাম না। আমি মাদ্রাসাতেই থাকতাম আর থেকে পড়াশোনা করতাম। আমি প্রতিদিন ফজরের নামাজ পড়ে কুরআন পড়তাম। তো আমি আমার কোরআন শরীফকে নিয়ে আসি। নিয়ে আমি প্রথম পৃষ্ঠা উল্টাতেই আমি অবাক হয়ে যাই। আমি দেখতে পাই যে এখানে একটা আংটি রাখা। আমি চিন্তা করতে লাগলাম যে এখানে আংটিটা কি করে এলো। আর আমি অবাক হই এই কারণেই যে আংটিটার সাথে মোটামুটি ভালোই মানে মানে আংটিটা যাই হোক মানে ওখানে রাখা ছিল, এবং তিনি বলেন যে আমি মনে করলাম যে বাচ্চারা কেউ হয়তো ভুলে আমার এখানে রেখে গেছে। আর একটা কথা, আমাদের এই মাদ্রাসায় খুব ছোট ছোট বাচ্চারাও পড়তো, তাই আমি ভাবলাম তারা হয়তো কেউ রেখেছে বা তাদেরই একটা হবে। তাই আমি আর কিছু না ভেবে আংটিটি আমার কাছে রেখে দেই। আমি তেলাওয়াত শেষ করে পরে সবার কাছে জিজ্ঞাসা করি যে কারো কিছু হারিয়েছে কিনা। সবাই বলল না। আমি তারপর জিজ্ঞাসা করলাম সবাইকে, এবং এই আংটিটি কি কারো হারিয়েছে কিনা। সবাই আবারও বলল না। তারপর আমি আমাদের মাদ্রাসার বড় হুজুরকে গিয়ে দেখাই। হুজুর বলল, এটা তো সোনার বা হীরার আংটি না, তুই এটা রেখে দে। আমি হুজুরকে এইটাও বললাম, হুজুর এই আংটিটা আমি পেয়েছি আজকে। হুজুর বলল, আরে বাচ্চারা মনে হয় ভুল করে কেউ রেখে গেছে। কিছুদিন পরে আমি আংটিটি ধুয়ে মুছে নিজেই পরে নেই। আর একটা কথা, যে কোন আংটি আমার খুব ভালো লাগতো আমি তা নিজেই মানে কেন যে আংটিটা ভালো লাগতো আমি নিজে জানতাম না। তারপর যা হলো, পড়ার সাথে সাথে আমার মনে হলো আমাকে একটা মানে ইলেকট্রিসিটি শরীরের ভেতর দিয়ে গেলে যেরকম হয়, মানে শক খেলে যেরকম লাগে ঠিক সেইভাবে, এবং সেরকম একটা অনুভূতি হলো এবং ওর সাথে সাথে নিচে পড়ে যাই। আমি হাতের আংটিটা সঙ্গে সঙ্গে খুলে ফেলি। ফেলে দেওয়ার সাথে সাথে আমি অনুভব করতে লাগলাম যে আমার সারা শরীর বরফের মতো জমে যাচ্ছে। আমি আমার হাত পা কিছুই নাড়াতে পারছিলাম না, আর আমার দুই চোখ যেন কালো হয়ে যাচ্ছে। আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। কিছুক্ষণ পরে অনুভব করতে পারলাম আমার সামনে কোনো একজন মানুষ এসে দাঁড়িয়ে আছে, বলছে, আংটিটি তুলে পড়ে নে। অনুভব করছিলাম এক্ষুনি পর, না হলে তোর ক্ষতি হবে। আমি আমার ভাষা হারিয়ে ফেললাম, আর আমি এই লোকটাকে ভালোভাবে দেখতেও পাচ্ছিলাম না। আমি শুধু ওই লোকটার পাই দেখছিলাম, আর আমার মনে হচ্ছিল তিনি একজন হুজুর। জানি না এভাবে কতক্ষণ বসেছিলাম। যখন আমার জ্ঞান আসে আমি দেখি আমি আমার বেডে শুয়ে আছি, আমার চারপাশে আমার মাদ্রাসার বন্ধুরা দাঁড়িয়ে আছে, আমাদের মাদ্রাসার বড় হুজুর তিনিও আছেন, এবং আমাদের আমার হুজুর আমাকে প্রশ্ন করলো যে রাব্বি কি হয়েছে, তুমি মসজিদের এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো আর কি যেন বলছিলে কাকে। আমি তোমাকে অনেক ডাকাডাকি করি কিন্তু তুমি কিছু না বলছো না, তাই আমি তোমাকে অনেক কষ্ট করে তোমার বিছানায় তুলে নিয়ে আসি। হুজুর আমাকে বললো যে তুমি তোমার শরীর কি ঠিক আছে, আর কার সাথে কি হচ্ছিল, কি বলছিল তুমি। আমি কিছু বলতেও পারছি না। হঠাৎ আমি আমার হাতের দিকে একটু লক্ষ্য করে দেখি, আমি অবাক হয়ে যাই। দেখি আংটিটা আমার হাতে এখনো পড়া। আমি আংটিটিকে ফেলে দিয়েছিলাম, তাহলে আবার কিভাবে হাতে চলে এলো। মনে তখন অনেক প্রশ্ন জাগতে লাগলো। আর ওই লোকটি কে ছিল যে আমাকে আংটি পরে যেতে বলল। তারপর আমি একটু অবাক হয়ে দেখি যে একজন অপরিচিত লোক আমার হুজুরের পিছনে দাঁড়িয়ে আছে। তা দেখে আমি অবাক হয়ে যাই। আমাকে সে ইশারা করে কিছু না বলার জন্য বলছে। ইশারায় চুপ 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 3 বার বলল। সে আমাকে ইশারা করছে, কিন্তু আমি আমার কানের কাছে স্পষ্ট সেটা শুনতে পাচ্ছি। আরো বলল, কাউকে কিছু বলবি না, বললে ক্ষতি হবে। আবারও বলল, ক্ষতি হবে। আমি আবার বরফের মতো জমে গেলাম। আমি কাউকে কিছু বলতে পারছি না, দেখাতেও পারছি না, বাঁ হাত পা নাড়াতেও পারছি না। আমি আমার চোখ বন্ধ করে আবার খুলি, দেখি ওই লোকটা আর নেই। হুজুর আমাকে আবার প্রশ্ন করলো, কি হয়েছে তোমার। উত্তরে আমি বলি,
আমি বাড়ি যাব। এই দিন রাতে আমার সাথে যা ঘটে তা আমি আর একদিন পাঠাবো। পরের দিন হুজুর আমাকে বাড়ি পাঠিয়ে দেন। বাড়ি এসে শুরু হয় আমার জীবনের ঝড়। এবং এটা হচ্ছে যে এরকম যে আমাকে যদি কেউ মনে মনে কিছু বলে তা আমি তার চোখের দিকে তাকিয়েই বুঝতে পারি, আর কেউ যদি আমাকে বা অন্য কাউকে মনে মনে কিছু বলে তা আমি তার দিকে তাকিয়ে ভালোভাবে বুঝতে পারি। আমার মা বাবা আমার সামনে আমাকে কিছু বলতোই না, আড়ালে তারা বলতো, কিন্তু আমি তাদের চোখ দেখেই বুঝতে পারতাম যে ওরা আমাকে কি বলতে চায়। আমি তখনও আমার বাবা মাকে কিচ্ছু বলিনি। আমি আমার ধৈর্য হারিয়ে তারপর বাধ্য হই বলার জন্য। আমি জানতাম তারা বিশ্বাস করবেন না, তারপরে বলি কোনো না কোনো ভাবে, তারা আমাদের আপন জন্য। তারপর আমি একদিন আমার বাবা মাকে সবকিছু খুলে বলি এবং সেই যে কথা সেই কাজ। আমার বাবা মা আমাকে বলে যে ওর কি মাথায় সমস্যা আছে, তুই কি পাগল হয়ে গেছিস? আমার বাবা আমার মাকে বলে, তোমার ছেলে মাদ্রাসায় না যাওয়ার জন্য ফন্দি পেতেছে। আমার কথা কেউ বিশ্বাস করতো না। আমি আমার বাবা মার সামনে একদিন তাদের মনের সব কথা বলে দেই। তারপর আমার বাবা অবাক হয়ে যায়। আমার বাবা আমাকে বলল, তুই কি করে জানলি? আমি বললাম, আমি এই আংটিটা পরলেই কেউ যেন সব বুঝতে পারি। তারপর আমার বাবা আমাকে একটা হুজুরের কাছে নিয়ে যায়। হুজুরকে আমি সবকিছু খুলে বলি। হুজুর শুনে বলে, আজকালকার দিনে এগুলো হয় নাকি? আচ্ছা ঠিক আছে, তোমার আংটিটা কোথায় দেখি। যেই আমি হুজুরকে আংটিটা দেখাতে যাব, দেখি আংটিটা আমার হাতে নেই। আমি অবাক হয়ে যাই। এই মাত্র আমি আংটিটা আমার হাতে দেখলাম, আর যেই না হুজুরকে দেখাতে যাব দেখি আংটিটা আমার হাতে নেই। আমার বাবা আমাকে বলল, হারিয়ে ফেলেছিস নাকি? আমি মনে মনে ভাবতে লাগলাম যে এখানে যদি তাদেরকে এই কথা বলি তারা আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু আমি মাত্র আংটিটা হাতে দেখেছি। আমার বাবা একটু বকাঝকা করে। হুজুর বলল, কই, কিছুই তো হয় নাই, এগুলো একটু ভয় পেয়েছো, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমি হুজুরের দিকে তাকিয়ে বুঝতে পারছি হুজুর কি ভাবছে বা কি বলতে চাইছে। হুজুর আমাকে বলল, তুমি একটু বাইরে যেয়ে দাঁড়াও। আমি বাইরে এসে দাঁড়াই। হুজুর আমার বাবার সাথে কি যেন বলল। কিছুক্ষণ পর আমার বাবা বেরিয়ে এসেছে। তখন আমি দেখি বাবার মুখে যেন ভয়ের ছাপ। আমি জানতাম হুজুর আমার বাবাকে বলেছিলেন, হুজুর বলেছিলেন যত তাড়াতাড়ি সম্ভব তাকে বাড়ি থেকে অন্য কোথাও পাঠিয়ে দিন, কিন্তু আমার বাবা আমাকে পাঠায় না। আর আমাকে প্রতিদিন রাতে কেউ যেন এসে আমাকে বলল, পারলে মানুষের জন্য কিছু করিস। আমি বুঝতে পারলাম না কি করে মানুষের উপকার করব। আমি মনে মনে অনেক ভেঙে পড়েছিলাম, আর অজানা কিছু জিনিস আমি জানতে পারতাম, কিন্তু আমি কিছু করতে পারতাম না। তারপরে আমার বাবা মা বললেন আমার মাদ্রাসায় তিনি আর পড়াশোনা করাবেন না। আমি বললাম যে আমি করব না। তারা বলল, কেন? আমি বললাম যে আমি আর কিছু বলিনি। তখন আমার বাবা মা আমাকে অনেক বকাঝকা করেন এবং বলেন যে আমি এখন বুঝেছি আংটি টাংটি এইগুলো সব বানানো কথা, আমি তাও কিছু বলিনি। তারপর থেকে আমার বাবা মা আমাকে বিশ্বাস করতো না, তারা ভাবতো আমি মিথ্যা কথা বলি। আমি আমার বাবা মাকে অনেকবার বলেছি যে এটা আমার জীবনে অনেক কিছু হচ্ছে আমার জীবনে, কিন্তু আমার বাবা মা কোনো কথাই বিশ্বাস করতো না। একদিন আমার খুব রাগ হয়ে তিনি আমার উপর খুব রেগে যান এবং তিনি আমার হাতের আংটিটি খুলে আমাদের পুকুরে ফেলে দেন। তার পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি আংটিটা আবার আমার হাতে পড়ানো। আমি সাথে সাথে আমার বাবাকে এবং মাকে দেখাই। তারা এবার উঠে দেখে এবং তারা আমাকে কিছু বলেনি। আমার বাবা এবার আমাকে একজন কবিরাজের কাছে নিয়ে যান। আমার বাবা আমাকে যখন কবিরাজের কাছে যাই আমি তার সাথে, এবং আমি কবিরাজকে সব খুলে বলি। কবিরাজ ওই একই কথা বলল। আংটিটা দেখি, আমি আবার আমার আংটিটা অবাক হয়ে দেখি যে আমার হাতে নেই। আমার বাবা এবার আমাকে কিছু বলেনি। এই কবিরাজও ওই একই কথা বলল। আমি বুঝতে পারছি যে আমার ওকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি থেকে কোথাও পাঠিয়ে দিন। কবিরাজের কথা আমার বাবা এবার আর দেরি করেননি, শুনেছিলেন। আমাকে পরের দিন ঢাকায় পাঠিয়ে দেয়া হয়। আমি আমার বড় ভাইয়ের বাসায় কিছুদিন থাকি, তারপর ঢাকায় একটি চাকরি পাই একটি অফিসে, আর আমাকে অফিসেই থাকতে হবে।
আমি চাকরিটি ভালোভাবে করতে থাকি। একদিন আমরা সবাই অফিস থেকে পিকনিকে যাচ্ছি সিলেটে। অনেক ঘোরাঘুরি করে যেদিন ঢাকায় ফিরছিলাম সেদিন আমার হাতে আংটিটি আর নেই। আমি মনে মনে খুশি হই যে আল্লাহ মনে হয় আমাকে বাঁচিয়েছে। আমি ঢাকায় এসে আমার বাবা মাকে জানাই, তারাও খুশি হয়। তারপর 4-5 মাস আমার সাথে আর কোনো কিছু হয়নি। আমি মনে মনে ভাবছিলাম যে আমার মনে হয় কিছু হবে না, আর কিছু হবে না। আমি অবাক হয়ে যাই সেদিনের কথা ভাবলে। সেদিন ছিল শুক্রবার। আমি নামাজ শেষে বাসায় আসি, এসে ভাত রান্না করি। আর একটা কথা, আমি অফিসে যেহেতু থাকতাম, আমি নিজেই রান্না করতাম, আর আমার সাথে কেউ থাকতো না। অফিসের 4 তলায় থাকতাম, আর নিচে কিছু সিকিউরিটি গার্ড থাকতো, এছাড়া আর কেউ না। যাই হোক, আমি ভাত খাওয়া শুরু করি। হঠাৎ করে আমার মুখের ভেতর কি যেন একটা লোহার কিছু একটা বাঁধলো, এবং আমি ভাবলাম যে চালের কোন একটা পাত্র বা পাথর টাথর ছিল বোধহয়, সেটা হবে। মুখ থেকে ভাতগুলো বের করে আমি দেখি ওই আংটিটা এতক্ষণ আমার মুখের ভেতরে ছিল। আমার মনে হচ্ছে আমার মাথায় আসমান ভেঙে পড়বে। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। আমি সাথে সাথে নিচে যাই, আর নিচের সিকিউরিটি গার্ডের কাছ থেকে ফোনটা নিয়ে বাড়ি যাই। আমি আমার বাবা মাকে বলি, এবং তারা বলল যে ভয় পেও না, তুমি আংটিটা আবার দূরে নিয়ে পালিয়ে আসো, ফেলে দিয়ে এসো। আমি নিজের ভয় কাটানোর জন্য আমি সবকিছু তাকে বললাম। সে আমাকে বলল, হুজুরের ঠিকানা দেয় এবং বলে যে অনেক বড় হুজুর, আপনি যান, ভালো হয়ে যাবে। আমি বললাম, ভাই অনেকের কাছে গিয়েছি, আমার কিছু হয়নি। সিকিউরিটি বলল, যান মিয়া, এবার বুঝবেন। আমি সারাদিন অফিস শেষ করে হুজুরের সাথে দেখা করার উদ্দেশ্যে বেরিয়ে যাই। আমি হুজুরের সাথে দেখা করি, আমি হুজুরকে সবকিছু বলি। তখন আমার হাতে আংটিটি পড়াই ছিল। আমি দেখলাম হুজুর কি যেন বিড়বিড় করে বলছেন। আমি হুজুরের দিকে লক্ষ্য করতে আমি বুঝলাম যে হুজুর আমাকে কি বলতে চাইছেন। কিছুক্ষণ হুজুর আমাকে বলল, তোমার আংটিটা আমাকে দাও। আমি হুজুরকে, হুজুর এটা কি ঠিক হচ্ছে? আপনি যেটা ভাবছেন সেটা কোনোদিন পাবেন না, এই বলে বের হয়ে যাই। হুজুর আমার পেছন পেছন থেকে অনেকবার বলছিল যে শোনো শোনো, আমি তোমাকে, তুমি আমার আংটিটা দিয়ে যাও। সিকিউরিটি আমাকে দেখেই বুঝতে পারে আমি রেগে আছি। আমি বললাম, ভাই হুজুরকে পেয়েছে, হুজুরের কাছে পাঠালেন। সিকিউরিটি একটু মুচকি হাসলো, কিছু বললো না। পরের দিন সকালে সিকিউরিটি ডাকে, আমার ঘুম ভাঙে। সিকিউরিটি এসে আমার কাছে ক্ষমা চাইতে লাগলো। আমি বুঝতে পারিনি যে সে কেন ক্ষমা চাইছে। তারপরেও আমি তাকে বললাম, কি হয়েছে? সিকিউরিটি বলল, ভাই আমি আপনাকে যে হুজুরের কাছে পাঠিয়েছি, তিনি সেদিন রাত্রে খুব খারাপ স্বপ্ন দেখি। কেউ একজন আমাকে বলছে যে সব হারাবি, যাকে তুই আচ্ছা। তারপর তিনি সিকিউরিটি আমাকে বলছেন যে এই হুজুরটা, হুজুর তো না, এটা একটা কবিরাজের কাছে পাঠিয়েছিলেন, এবং সেই কবিরাজ কালো জাদু করে বা এরকম টাইপের কুফরি কালাম এগুলো করে। তো যাই হোক, এখন পর্যন্ত প্রতি রাতে আমাকে কেউ যেন বলে যে তুমি কারো সাথে কিছু বলবে না, পারলে উপকার করো। আমি কিভাবে উপকার করব সেটা জানতাম না। আমি যখন মাদ্রাসায় পড়তাম তখন আমার বয়স ছিল 14 কি 15, আর এখন আমার বয়স 20 কি 21 বছর। এই 4-5টা বছর আমার জীবনে শুধু দুঃখ দুঃখ আর দুঃখ। প্রতিদিন রাতে শুধু কাঁদতাম যে আল্লাহ, আমার সাথে এমন কেন হচ্ছে? আমি জানি না আমার সাথে কি হচ্ছে। এখন পর্যন্ত জীবনে শুধুই কষ্টই পেয়ে যাচ্ছি। কিছুদিন আগে আমি আর একজন ভালো হুজুরের সন্ধান পাই। তার কাছেও গিয়ে দেখি তিনি পারেন কিনা। আমি তাকে সবকিছু খুলে বলি। আমাকে বললেন যে প্রথম সমস্যা, তুমি মাদ্রাসা থেকে এসে পড়েছ। দ্বিতীয় সমস্যা, তুমি এখন আর ভালোভাবে আমল করো না। তৃতীয় সমস্যা হচ্ছে যে তুমি সবার কাছে বলে দাও তোমার এই রকম হচ্ছে। আমি তারপর হুজুরের কাছ থেকে কিছু তেল পড়া দিই। এইগুলো আমি বড় বিপদের মুখোমুখি হবে, আমি এইগুলো এনে আমি যে আরো বড় বিপদের মুখোমুখি হব জানতাম না। আমি হুজুরের নিয়মে পানি পড়া, তেল পড়া নিয়ে আমি ব্যবহার করে আমি ঘুমিয়ে যাই। হঠাৎ করে কারো ডাকে আমার ঘুম ভাঙে, এবং ঘুম ভেঙে আমি দেখি যে কেজন আমাকে বলছে যে বড় কিছু কোনো ক্ষতি হবে, সেই কথা বলছে, আবারও আমাকে মনে করিয়ে দিচ্ছে, এবং এগুলো আমার সাথে প্রতিদিন রাতে হয়ে চলেছে। তাই আমি আবারও ঘুমিয়ে যাই। পরের দিন সকালে আমি প্রতিদিনের মতো আবার অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়ি। কিছুক্ষণ পর আমাদের অফিসের বস আমাকে কাজের জন্য একটু বাইরে পাঠায়। তারপর ঘটলো আমার সাথে বিরাট এক দুর্ঘটনা, যার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমার একটা রোড অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এবং আমার এক হাত এবং একটা পা ভেঙে যায়। জানি না কারা আমাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। অ্যাক্সিডেন্টের দিন রাতে আমি আবার একটি স্বপ্ন দেখি, এবং কেউ আমাকে বলছে যে কথা না শোনার জন্য এমনটা হয়েছে।
এবং আমাকে একটা গাছের নাম বলেছিল যে এই গাছের পাতা রস করে দিলে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আমি বললাম যে আমি কোথা থেকে আনবো। সে আমাকে বলল যে এই মসজিদের যাবি, এবং আমি সেই মসজিদের ঠিকানা উল্লেখ করছি না। তার পর 2 রাকাত নামাজ পড়ে ইমাম সাহেবের সাথে দেখা করার কথাও আমাকে বলল। তার কথা মতো আমি সেই গাছটাও খুঁজে পাই, এবং আমি এখন পর্যন্ত পুরোপুরি ঠিক হইনি, কিন্তু আমার শরীরে কোনো ব্যথা আমি অনুভব করি না। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার এই দুঃখ থেকে আমাকে উদ্ধার করেন এবং আমাকে যেন স্বাভাবিক জীবন ফিরিয়ে দেন, সুস্থ জীবন ফিরিয়ে। ঘটনাটা আমার দাদার চাচাতো ভাই ফুল মিয়া তার সাথে ঘটে যাওয়া সত্যি একটি ঘটনা। আমাদের বাড়ি বগুড়া শহর থেকে 25 কিলোমিটার পূর্বে, যমুনা নদীর পাড়ে। নাম বললে অনেকে চিনবেন। 2000 সালের দিকে যমুনার পানি নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়াতে প্রচুর বন্যা হয়েছিল। সবাই রাস্তায় ঘর বানিয়ে থাকতাম, রাতে সবাই মিলে আড্ডা দিতাম। একদিন দাদাকে অনুরোধ করলাম ভূতের গল্প শোনানোর জন্য। আমরা আগে জানতাম দাদার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আছে, তার মুখ থেকে ঘটনাটা শুনতে চাইলাম। তিনি রাজি হলেন এবং তার সাথে ঘটে যাওয়া ঘটনাটা বলতে শুরু করলেন। দাদার বর্ণনাটা দিয়ে রাখি। তিনি ছিলেন প্রায় 6 ফুট লম্বা, সুঠাম দেহের অধিকারী এবং ভালো কুস্তি খেলতেন। তিনি যেভাবে বলেছেন আমি সেভাবেই পাঠালাম। ঘটনা শুরু। এটি স্বাধীনতার আগের ঘটনা। আমার বয়স তখন 27-28 বছর। ছেলেবেলা থেকেই ডান পিঠে ভয় ডর বলে কিছুই ছিল না। বাড়ির গৃহস্থালির পাশাপাশি কুস্তি খেলতাম। এলাকায় কুস্তি খেলায় বেশ নাম ডাক ছিল, তাই বিভিন্ন এলাকা থেকে খেলার জন্য আমন্ত্রণ পেতাম। আমিও আনন্দের সাথেই খেলতে যেতাম। খেলা শেষ করে বাড়িতে আসতে প্রায় অনেক রাত হতো, আর এজন্য বউয়ের কাছে অনেক বকাবকি শুনতে হতো। আমি রাত করে বাড়িতে ফিরতাম। তাই জীবনে অনেক কিছুই দেখেছি, যেমন সাদা কাপড় পরা মহিলা, বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা, ভূতের আলোর কুণ্ডলী দেখা, অনেক কিছুই। কিন্তু আমার সামনাসামনি কখনো আসতো না, আর কোনোদিন ভয়ও পেতাম না। ঘটনাটা ঘটে এক গরমের সময়। তখন মাঠে মাঠে ধান কাটা চলছিল। সেবার খুব বেশি ধান লাগানো হয়নি, যেটুকু ছিল আগেই কাটা মারাই শেষ। সেবার শ্বশুর বাড়িতে অনেক ধান হয়েছে, তাই বউ আমাকে আমার 4-5 বছরের বাচ্চাকে নিয়ে বাপের বাড়ি গেল। আমাকেও সাথে যেতে পড়ল, কিন্তু আমি গেলাম না। আমাদের কিছু একটা ফসলের খেতে আগাছা নিড়ানির প্রয়োজন, তাই যাইনি। ধান কাটার সময় হওয়াতে কৃষক পাওয়া মুশকিল, সবাই ধান কাটতে ব্যস্ত। যা হোক, অনেক চেষ্টার পর একজনকে পেলাম, নাম আবুল মিয়া। আমরা বাজারের বট গাছের নিচে বসে সব আলাপ সেরে নিলাম। আমি আবুল মিয়াকে বললাম, খুব সকালে আমরা কাজ শুরু করব, টাকা কিছু বেশি দেব সকাল সকাল কাজ শুরু করার জন্য। সে রাজি হল। আমি তাকে বললাম আমাকে যেন সকালে সে ডেকে নিয়ে যায়। কথা বলা শেষে যে যার মতো বাড়িতে চলে আসি। রাতের খাবার খেয়ে উঠানে বসে বিড়ি খেয়ে ঘুমোতে গেলাম। জ্যোৎস্নারা অনেক গরম পড়েছে। বিছানায় এদিক সেদিক করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। কারো ডাকে ঘুম ভেঙে যায়। আমি তারপরেও চুপচাপ বিছানায় বসে থাকি। এবার স্পষ্ট শুনতে পেলাম, ফুল ভাই, মাঠে যাবেন না? আমি এসেছি। ডাক শুনে বুঝতে বাকি রইল না এটা আবুল মিয়া। তবু আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। চাঁদের আলোয় দেখলাম বাইরে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি বললাম, আবুল মিয়া, তুমি দাঁড়াও, আমি আসছি। বলে বিছানা থেকে উঠে 1 গ্লাস পানি খেয়ে বিড়ির প্যাকেট, ম্যাচ আর হাতে পাচন অর্থাৎ নিড়ানি দেওয়ার যন্ত্র, আমাদের গ্রামের ভাষায় পাচন বলে, সেটা নিয়ে বের হলাম। দেখলাম সবাই ঘুমাচ্ছে। ঘড়ি ছিল না বলে সময় কত তা জানতাম না। আর চাঁদের আলো এতটাই পরিষ্কার যে দিন না রাত
বোঝা যাচ্ছিল না। ভাবলাম গরমের কারণে সবাই দেরিতে ঘুমিয়েছে, তাই উঠতে দেরি হচ্ছে, তাই আর কাউকে ডাকলাম না। একটা বিড়ি ধরিয়ে হাঁটতে শুরু করলাম। দেখলাম আবুল মিয়া আমার অনেক আগে চলে গেছে। আমি পিছনে পিছনে হাঁটতে শুরু করলাম। একবার ডাকলাম, আবুল মিয়া দাঁড়াও, একসাথে যাই। কিন্তু সে কোনো কথা বলল না। আমাদের বাড়ির গ্রামের এক পাশে হওয়ায় বাড়ির উঠান থেকে নেমেই ফসলের মাঠ শুরু। আমাদের ফসলের ক্ষেতটি ছিল বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে। আমি হাঁটতে হাঁটতে এক সময় ফসলের জমিতে পৌঁছালাম। দেখলাম আবুল মিয়া নেই। ভাবলাম হয়তো আশেপাশে কোথাও আছে, কোন ফসলের ক্ষেতে আইলে বসে পড়েছে। তাই আর কিছু না ভেবে একটা বিড়ি ধরিয়ে নিড়ানি শুরু করলাম। কতক্ষণ সময় গেছে আমি জানি না, বিড়ি শেষ হয়েছে অনেক আগে। হঠাৎ আমার মনে হলো কেউ একজন আমার পাশে এসে দাঁড়িয়ে আছে। আমি আবুল মিয়া ভেবে উঠে, কি আবুল মিয়া, উল্টাপাল্টা কিছু খেয়েছ নাকি? এত সময় লাগলো কাজ সারতে? আবুল মিয়া কোনো কথা বলল না, চুপ করে দাঁড়িয়ে রইল। আমি আবার বললাম, আবুল মিয়া বিড়ি ধরাবা নাকি? বলে পাচনটা মাটিতে গেড়ে বিড়ি বের করতে উঠলাম। একটা মুখে নিয়ে আর একটা বিড়ি আবুল মিয়ার দিকে এগিয়ে দিলাম। আবুল মিয়া বিড়িটা ধরালো না, তাই আমি এবার তার মুখের দিকে তাকালাম। তাকিয়ে শরীরটা ঝাঁকি দিয়ে উঠল। দেখলাম মানুষের মতো আকৃতি, কিন্তু সারা শরীরে বড় বড় লোম। একটি অবয়ব, লোমে ঢাকা একটি অবয়ব আমার সামনে দাঁড়িয়ে আছে। জীবনে প্রথম আমি বেশ ভয় পেয়ে গেলাম। জীবনে প্রথমবার কিছু একটা আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার আর বুঝতে বাকি রইল না এটা আবুল মিয়া না, এই অবয়বটা আমাকে বাড়ি থেকে ডেকে এনেছে। আমি তা বুঝতে পারছি। আমি বুঝতে পারছি আজ খুব বাজে কিছু একটা ঘটতে চলেছে আমার সাথে, কিন্তু আমি সাহস হারালাম না। আমি বলে উঠলাম, আবুল, তুমি এই গরমের মধ্যে সব কি কাপড় পরে এসেছো? তোমার শরীরে কি জ্বর? তাহলে চলো বাড়ি যাই, আজ কাজ করতে হবে না। বলে পেছনে ঘুরে দাঁড়ালাম আর পকেট থেকে ম্যাচটা বের করেছি। ম্যাচটা হাতে নিয়ে সবে জ্বালানোর চেষ্টা করছি, ঠিক সেই মুহূর্তে একটা থাবা মারলো আর আমার ম্যাচটা হাত থেকে পড়ে গেল। আমি ভাবছি দৌড়াবো, ঠিক সেই সময় পেছন থেকে থাবা দিয়ে আমাকে ধরে ফেললো। সাথে সাথে আমার হৃৎপিণ্ডটা ধপ করে বাড়ি খেলো। গায়ের সব লোম দাঁড়িয়ে গেল। আমি কি করব বুঝতে পারছি না। ভয় শরীর কাঁপছে। দৌড়াবো কিনা তাও বুঝতে পারছি না, উপায়ও নেই, কারণ সে আমাকে ধরে রেখেছে। আমি ভাঙা ভাঙা গলায় বললাম, আমাকে কেন ডেকে নিয়ে এসছো? কেন আমাকে মারতে চাও? আমি কি ক্ষতি করেছি তোমার? আমাকে ছেড়ে দাও। অবয়বটা শুধু বলল, আমার বাচ্চারা ক্ষুধার্ত, আমার সাথে চল। বলেই আমাকে পেছন দিকে টানতে 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 শুরু করল। আমি চেষ্টা করলাম ম্যাচটা ধরাতে পারলাম না। আবার চেষ্টা করছি বাছুনটা ধরতে, তাও পারলাম না। অবয়বটা আমাকে টেনে নিতে শুরু করলো। ফসলের জমি থেকে 10-12 মিনিট হাঁটার পর একটা খাল আছে, আর অবয়বটা আমাকে সেদিকে যেতে বলছে। আমি তার হাত থেকে ছুটতে চেষ্টা করছি, কিন্তু পারছি না। ততক্ষণে আমি বুঝে পেরেছি সে আমাকে খালের দিকে নিয়ে যাবে, এখানে মারবে না, কারণ মেরে ফেলার হলে এতক্ষণে মেরে ফেলতো। কিছুটা সাহস জুগিয়ে তাকে সজোরে আঘাত করলাম কয়েকবার, কিন্তু তার হাত থেকে ছুটতে পারলাম না। আমি সেটাকে আঘাত করার পর ভয়ঙ্কর রূপ আরো বেশি ভয়ঙ্কর হতে লাগলো। অবয়বটা প্রচন্ডভাবে ক্ষেপে উঠল, চোখগুলো লাল রঙের হয়ে গেল, একটা কর্কশ গর্জন করলো, আমাকে মাটিতে ছিটকে ফেলে দিল। আমার হাত পা দুটি টানতে শুরু করলো। আমি শরীরের সমস্ত শক্তি দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করলাম, কিন্তু তার শক্তির সাথে পেরে উঠলাম না। আমি প্রচন্ড রকম ভাবে চিৎকার করতে লাগলাম, কিন্তু কে শুনবে আমার চিৎকার? আশেপাশে তো কোনো জনমানব নেই কোনো ঘরবাড়ি। সে আমাকে টেনে নিয়ে যাচ্ছে, আর আমি চেষ্টা করছি তার হাত থেকে বাঁচতে। আমি আবারও শরীরের সমস্ত শক্তি দিয়ে তাকে বাম পা দিয়ে লাথি মারলাম। এবার সে আমাকে ছেড়ে দিল। আমি দাঁড়িয়ে দৌড়াতে চাইলাম, কিন্তু পারলাম না। অবয়বটা আমার হাত আবার ধরে ফেলল, আর এবার সে ভয়াবহ দেখাতে শুরু করলো। আমার পা দুটি ধরে কাপড় কাচার মতো করে কয়েকবার মাটিতে বাড়ি দিল। আমি প্রচন্ড ব্যথা পেলাম, শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেললাম, নিস্তেজ হয়ে গেলাম। এবার চিৎকারও করতে পারছি না। সে আমাকে টানতে থাকলো। আমি আমার পিঠে প্রচন্ড রকমের ব্যথা পাচ্ছিলাম, শুধু ভাবছিলাম এটাই আমার জীবনের শেষ রাত, আজ আমার মৃত্যু নিশ্চিত। আমার শরীরের সমস্ত কাপড় ছিঁড়ে গেছে, পরনের লুঙ্গি খুলে পড়ে গেছে। আমি দোয়া পড়ছি, কিন্তু
কোনো কাজ হচ্ছে না, কারণ আমার শরীরে কোনো কাপড় নেই। যতক্ষণে অবয়বটা আমাকে টানতে টানতে খালের পাড়ে নিয়ে এসেছে, আর মাত্র ৩-৪ হাত নিতে পারলেই আমাকে নিয়ে খালের পানিতে তলিয়ে যাবে। আমি চাঁদের আলোয় দেখতে পারলাম খালের পাড়ে একটা খুঁটি গাঁড়া, সম্ভবত মাঝিদের নৌকা বাঁধা খুঁটি। আমি জীবনের শেষ চেষ্টা করলাম, 2 হাত দিয়ে খুঁটিটা শক্ত করে ধরলাম। অবয়বটা আমাকে প্রচন্ড টানতে শুরু করলো, আর হাত ছিঁড়ে যাবার উপক্রম হলো, কিন্তু আমি কোনোভাবেই খুঁটিটা ছাড়লাম না। কিন্তু বিধিবাম দেখলাম খুঁটিটা টানের চোটে হেলে পড়েছে। আমি শুধু শেষবারের মতো বললাম, আল্লাহ আমাকে মাফ করে দিও। আর মাত্র একটা টান দিলেই খুঁটিটা মাটিতে পড়ে যাবে, আর অবয়বটা আমাকে নিয়ে চলে যাবে খালের ভেতরে। ঠিক সেই মুহূর্তে খালের পশ্চিম পাড়ের দূর মসজিদ থেকে আল্লাহু আকবার ধ্বনি ভেসে আসলো। আজানের ধ্বনি শোনা মাত্র অবয়বটা আমাকে ছেড়ে দিল আর পানির নিচে চলে গেল। যাওয়ার আগে বলে গেল, তোর কপাল ভালো, আমার বাচ্চারা ক্ষুধার্তই থেকে গেল। আমি খালের কিনারা থেকে দৌড়াবো সেই শক্তিটুকু হারিয়ে ফেলেছি। আমি কোন রকমে হামাগুড়ি দিয়ে খালের পাড় থেকে উপরে উঠতে পারি। কত দূরে গিয়েছিলাম জানি না, আর কিছু বলতে পারবো না। যখন আমি চোখ খুলি, দেখলাম আমি আমার বিছানায়, আমার বাবা মা বউ বাচ্চা সহ অনেক লোকজন আমার পাশে। আমি জানতে চাইলাম বেলা কত। মা বললেন বিকাল। আমার সমস্ত শরীরে প্রচন্ড ব্যথা এবং জ্বর। আমার সমস্ত শরীরে অনেক জখম, সমস্ত পিঠ ছিলে গিয়েছিল। পরে জানতে পারি সকালে জেলেরা আমাকে খালের কিনারে অজ্ঞান অবস্থায় পেয়ে বাড়িতে দিয়ে যায়। আমার সুস্থ হতে 1 মাসেরও বেশি সময় লেগে যায়। সেই দিন সন্ধ্যাবেলা কয়েকজন কৃষক কাজ শেষে খালে গোসল করতে নামে এবং একজন কৃষক পানিতে ডুবে যায়। অনেক চেষ্টা করেও তার লাশ পাওয়া যায় না। 2 দিন পরে সেই ব্যক্তির লাশটা খালের জলের ওপর সাদা ফ্যাকাশে অবস্থায় ভাসতে দেখা যায়। ঘটনার কিছু বছর পরে জায়গাটা যমুনা নদীতে ভেঙে যায়। আবার 1998 সালের দিকে জ্বর জাগে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে সেই খালটা ঠিক একই জায়গাতে সৃষ্টি হয়েছে। চরে জনবসতিও গড়ে উঠেছে, কিন্তু সেই খালে এখনো অনেক ঘটনাই ঘটে চলেছে। ঘটনার সত্যতা কি দাদার কাছে জিজ্ঞেস করাতে তিনি তার পিঠের কাপড় উঠিয়ে আমাদের তার পিঠের কাটা দাগগুলো দেখিয়েছিলেন এবং আমরা সবাই তা বিশ্বাস করেছি। আমার ছোট মা, বোন ও 2 ভাই খুলনা শহরে থাকে। খুলনার একটি আবাসিক এলাকায়, নাম না বললে কৃতজ্ঞ থাকব। বেশ সুন্দর এবং মনোরম পরিবেশ। রাত 9টার পর মানুষ দেখা যায় না বললেই চলে। গত বছর বাসাটি দেখে আম্মুর পছন্দ হয় এবং যথারীতি অ্যাডভান্স করে আগস্টের 1 তারিখে নতুন ফ্ল্যাটে শিফট হয়ে যায়। ফ্ল্যাটের কিছুটা বিবরণ দিই। 8 তলা বিল্ডিং এর একদম টপ ফ্লোরে আমাদের বাসা। ফ্ল্যাটের 3 পাশেই বারান্দা অথবা বড় জানালা। ডাইনিং রুমে জানালা, বড় জানালা। পাশের কয়েক বাড়ির ছাদ স্পষ্টভাবে দেখা যায়। আমি যেদিন প্রথম ফ্ল্যাটে প্রবেশ করি সেদিন একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। জানালার পাশে ছোট্ট কাগজে আয়াতুল কুরসি লেখা। ব্যাপারটিকে তেমন গুরুত্ব না দিলেও পরবর্তীতে আবিষ্কার করলাম প্রতিটি রুমে জানালার পাশে এমন আয়াতুল কুরসি লেখা। এবার কিছুটা অবাক হলাম। ছোট মামা কিছু না বুঝেই একটা কাগজ তুলে ফেলেছিল। আয়াতুল কুরসির লেখা ছোট কাগজটি টুকরো লাল কালিতে। তো যাক, আমি ঢাকা চলে আসলাম। বেশ কিছুদিন এভাবেই কাটলো। তারপর থেকে সমস্যা শুরু। শীতকালে খুলনায় প্রচন্ড ঠান্ডা পড়লেও আম্মুর মাঝরাতে হঠাৎ গরম লেগে যায়। আবার মাঝে মধ্যে জানালা থেকে গরম দমকা হাওয়া কোথা থেকে এসে লাগতো। কখনো বা শীতের রাতে কিচেনের সিঙ্কের কল থেকে হঠাৎই গরম পানি আসত। আবার কখনো গভীর রাতে ছাদে কেউ দৌড়াদৌড়ি করত। আম্মু মাঝে মধ্যে বাচ্চার হাসি শুনতে পেত, কখনো কান্না। এরকমই ছিল বেশ কিছুদিন।
সমস্যা বৃদ্ধি পেল কিছুদিন আগে। গত সপ্তাহে আমাদের এসিটা হঠাৎই নষ্ট হয়ে গেছিল। তো আম্মু বারান্দার গ্লাস এবং জানালার সবই খোলা রেখেছিল। আর রাত আনুমানিক ৩:৩০ তখন হঠাৎ একটা বাচ্চার কান্নায় আম্মুর ঘুম ভেঙে গিয়েছিল। বারান্দার দিকে চোখ পড়তেই যা দেখলো তার জন্য ঘুমের মাঝপথে আমাদের মানে হঠাৎ করে কান্না শুরু করলো। মানে তিনি একজন মানে মানুষের প্রস্তুতি কখনোই থাকতে পারে না। ছোট একটা বারান্দা, ঠিক বারান্দার মাঝখানে বসে কান্না করছে। মুহূর্তের মধ্যে আম্মু লা ইলাহা ইল্লাল্লাহ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে লাইট জ্বালাতে উঠল। কান্নার ধ্বনি কেমন অদূরে মিলিয়ে গেল। আম্মু অবাক ভয়ার্ত দৃষ্টি নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। সমস্যা শুধু এটিই থাকলো না, আরেকটু বেড়েছেও। আম্মুর দরজা থেকে সোজা তাকালে আমাদের ডাইনিং রুম দেখা যায়। রাত তখন ৯টা। আম্মু ছোট বোন বসে গল্প করছিল। পাশের রুমে ছোট 2 ভাই ছিল। ড্রয়িং ও ডাইনিং বেডরুমের মৃদু আলো পড়ছে। হঠাৎ আমার ছোট বোনের চোখ পড়ল ডাইনিং টেবিলের সামনে সাদা কাপড় পরা একজন মহিলা দাঁড়ানো। সেখানে অনেকটা পরিচিত মুখ। সে আস্তে করে আম্মুর দিকে তাকালো, আবার মাথা ঘুরিয়ে ডাইনিং এ তাকালো। অবিকল আম্মুর মতো দেখতে, কোনো পার্থক্য খুঁজে পাওয়া মুশকিল বোধহয়। আবছা অন্ধকারে ডাইনিং টেবিলের সামনে দাঁড়িয়ে থাকা অবিকল আম্মুর মতো দেখতে জিনিসটা ড্রয়িং রুমের দিকে যেতে থাকলো। পাশের রুম থেকে আম্মুর ডাকে সাড়া দেওয়ার মতো করে আমার ছোট ভাই বলে উঠল, আসছে আম্মু। ছোট ভাইকে ড্রয়িং রুমের দিকে যেতে দেখেই বেশ খানিকটা বুঝে ফেললো কিছু খারাপ হতে যাচ্ছে। ছোট ভাইয়ের নাম ধরে ডাক দিতেই কারেন্ট চলে গেল ফ্ল্যাটের। আইপিএস থাকা সত্ত্বেও ঘুটঘুটে অন্ধকার পুরোটা ফ্ল্যাট। ছোট 2 ভাই ভয় পেয়ে, ছোট বোন উপায় না পেয়ে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ওদের নিয়ে আসছিল। আম্মু জোরে জোরে কালেমা পড়তে লাগলো চিৎকার শুনে। এরকম বাজে ও আতঙ্কিত পরিবেশ সৃষ্টি হলো। হঠাৎ বিদ্যুৎ চলে আসলো। আইপিএস এর কাছে গিয়ে দেখা গেল ইনভার্টার অফ করা। বাসায় কেউ এই বাটন বন্ধ করেনি। আর কোনো প্রশ্নই আসে না। এত ছোট সময়ে কোথা থেকে কি হয়ে গেল কেউ কিছু বুঝতে পারল না। আমি দ্রুত বাসা বদলাতে বলেছি, কারণ এটা ছাড়া আমি এটা ছাড়া আর কোনো ভালো সমাধান নেই আমার দৃষ্টিতে। আসসালামু আলাইকুম লিসেনার, আমি মোহাম্মদ রবিউল ইসলাম, এসেছি মিরপুর থেকে। জি, তো রাসেল ভাই, আপনাকে আবারও ধন্যবাদ আসলে সেকেন্ড টাইমের মতো আমাকে স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। তো রাসেল ভাই, আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব এটা মাদারীপুর জেলার একটা গ্রামের ঘটনা। জি। তো এটা আমি শুনেছি আমার বাবার মুখ থেকে। জি জি। তো ঘটনাটা ঘটেছিল রাসেল ভাই আজ থেকে 55 থেকে 60 বছর আগে। ঘটনাটি মাদারীপুর জেলার একটি গ্রামে ঘটেছিল রাসেল ভাই। আমি সরাসরি ঘটনা চলে যাচ্ছি। মাগুরা থেকে 7-8 জনের একটি কিষানের দল এর সাথে ঘটেছিল ঘটনাটি রাসেল ভাই। আচ্ছা। যারা পেটের তাগিদে মৌসুমী কৃষিকাজ করার জন্য আসছিল আমাদের গ্রাম থেকে 3-4টা গ্রাম পরে একটি গৃহস্থ বাড়িতে। রাসেল ভাই, আখের মৌসুমে আখ কাটা এবং মাড়াই করার কাজের জন্যই তারা এসেছিল। জি। রাসেল ভাই, ওই সময় মাগুরা থেকে ওই আমাদের যে গ্রাম, মাদারীপুর জেলার যে গ্রাম, সেখানে আসতে রাসেল ভাই যাতায়াত ব্যবস্থা বলতে ছিল আপনার নৌকা, পায়হাটা পথ এবং ভ্যান গাড়ি আর কি, যেটা আসলে স্বাভাবিকভাবে ওই যে 5টার পরে আর এগুলো আর কি ওইভাবে পাওয়া যেত না আসলে। জি। তো মাগুরা থেকে আসার পর, নৌকা পথে আসার পর রাসেল ভাই, যেখানে তাদের আসলে ওই যে ঘাটে তাদের নামতে হবে, এটা বর্তমান আপনার কাউরাকান্দি নামক একটা ঘাট আর কি, যেটা মাদারীপুর যাওয়ার সময় আর কি পরে আর কি, পদ্মা নদীর পাড়ে আর কি। তো তারা এসে যখন আসলে যে আপনার ওই ঘাটে নামে, তখন অলমোস্ট আপনার 6:30 থেকে 7টার মতো বেজে যায় আর কি আসল ভাই। তো যার ফলে তারা এসে দেখে যে ঘাট থেকে কোনো ভ্যান বর্ণ কিছু পাওয়া যাচ্ছে না। আর যদি তারা চিন্তা করে যে যদি হেঁটেও যায় তাহলে আমাদের অলমোস্ট 7-8 ঘন্টা লেগে যাবে। তো 6:30 7টা বাজে। তো তারা এটা চিন্তা করতে করতে বললো যে আগে আমরা যেহেতু নামছি, তো যেহেতু 7-8 জনের একটা টিম, 8 জনের মতো, তারা বলে যে চলো তাহলে আমরা আগে কিছু খাই এখান থেকে। একটা দোকান খোলা ছিল, তারা এখানে গিয়ে ওই কলা, রুটি টুটি যা পায় এগুলো খায় এবং তাদের চা পান খেয়ে তাদের সাথে ওই মানে গ্রামের যেহেতু কৃষক রাসেল ভাই, তারা তখন ওই বিড়ি টিড়ি গুলো খায় আর কি, তারা বিড়ি কিনে নেয়। কেনার পরে তাদের মধ্যে আলোচনা করতে করতে তার মধ্যে দুজন বলে যে তো আমরা এখানে বসে থেকে তো লাভ নেই, সারা রাত তাহলে বসে থাকতে হবে। আর আমরা যেহেতু আস্তে আস্তে দেরি হয়ে গেছে, আমরা টাইম মতো পৌঁছতে পারবো না গৃহস্থ বাড়িতে, আমাদের বকাঝকা শুনতে হবে। তো তাদের মধ্যে দুজন বলে যে তাহলে আমরা এক কাজ করি, আমরা যেহেতু রাত আর এবং আমরা 7-8 জন আছি, তো আমরা আস্তে আস্তে হাঁটতে থাকি। 7-8 ঘন্টার রাস্তা, আমরা সকাল সকাল তাহলে পৌঁছে যেতে পারবো ওই বাড়িতে, যে বাড়িতে যাবো। তারপর সকালে নাস্তা করে কাজ শুরু করলাম স্বাভাবিকভাবে। তো যেই ভাবনা রাসেল ভাই, সেই অনুযায়ী তারা কাজ করে, তারা তাদের মতো হাঁটা শুরু করে আর কি।
তো রাসেল ভাই তারা হাঁটতে হাঁটতে যখন আনুমানিক রাত 3:30 মতো বাজে আর কি, এমন একটা সময় তারা ওই গ্রামের কাছাকাছি চলে যায়, মানে অলমোস্ট আমাদের গ্রামের 2-3টা গ্রাম পরেই আর কি ওই বাড়ি আর কি। তো আমাদের গ্রামের ঠিক আগে একটা গ্রামে এসে তারা যখন দেখে যে অনেক রাত এবং ক্লান্ত হয়ে গেছে রাসেল ভাই, অনেকক্ষণ হাঁটছে এবং যেহেতু টানা জার্নি করতেছিল, তো তারা একটু দূরে দেখতে পায় যে একটা গৃহস্থ বাড়িতে আর কি আপনার ওই রাতের বেলায় মানে দেখা যাচ্ছে আর কি উঠানোর মধ্যে আপনার ইয়ে জ্বলতেছে আসলে, হারিকেন যেটাকে বলে আর কি, কেরোসিন তেল দিয়ে যেটা জ্বালায়। তো হারিকেন দেখে তারা বলে যে মনে হয় বাড়িতে কেউ জেগে আছে, তো আমরা চলেন সবাই মিলে গিয়ে একটু ওই বাড়ির মালিককে যদি পাই তাহলে একটু রিকোয়েস্ট করে তাদের এখানে থেকে গেলাম, সেটা আমার কাছাকাছি চলে আসলে বেশিক্ষণ লাগবে না। তারপরে আমরা সকালবেলা ফজর আজানের পরে গৃহস্থ বাড়ি থেকে কাজ শুরু করলাম। তো যেটা ভাবনা আসলে সে অনুযায়ী তারা ওই বাড়িতে যায়। যাওয়ার পরে তারা বাড়িতে উঠোনে ঢোকা মাত্রই, গেট দিয়ে ঢোকার মাত্রই যেটা দেখে রাসেল ভাই যে একজন বয়স্ক লোক, অ্যারাউন্ড 70 ঊর্ধ্ব একজন লোক, সে ওই বসে বসে হুক্কা যেটাকে বলে রাসেল ভাই, তামাক আর কি, আপনার হয়তো আপনি জেনে থাকবেন। তো ওই হুক্কা খাচ্ছিল আর কি বসে বসে, সে চেয়ারের মধ্যে, একটা ছোট একটা চেয়ারের মধ্যে বসে হুক্কা খাচ্ছিল, ভালো বয়স তার। তো সে ওই জিজ্ঞেস করে যে কোথা থেকে আসছো, ডিটেলস বলার পরে বলে যে হ্যাঁ আমি তো ওই বাড়ি চিনি, তোমার ওই বাড়িতে কাজের জন্য আসছো, ঠিক আছে। তো রিকোয়েস্ট করে যে আমরা আপনাদের বাড়িতে একটা থাকতে যেতেছি। সে বলে যে হ্যাঁ সমস্যা নেই, আমরা বাড়িতে দুজনেই আছি, আমি আর তোমার চাচি আর কি, তো আমাদের সামনের একটা ঘর পুরোটাই ফাঁকা, তোমরা থাকতে পারবে, সমস্যা নেই। তো রাসেল ভাই তখন তাদের বলে যে ঠিক আছে তোমরা আসছো এত দূর থেকে, তো তোমরা কাজ করো, হাত মুখ ধোও, আর আমি আমার স্ত্রীকে বলতেছি খাবার দেওয়ার জন্য, তোমার খাবার টাবার খাও, তারপরে ওই সামনের ঘর দেখে দিব, এখানে গিয়ে ঘুমিয়ে পড়ে সবাই। তো রাসেল ভাই তো তার হাত মুখ ধুয়ে আসে, এরপরে তার স্ত্রীকে ডেকে তাদের খাবার দিতে বলে। তো তারপরে সত্যি স্ত্রী বস কাছাকাছি ছিল, তো তাদের আসলে রাসেল ভাই সবচেয়ে অবাক করে যে ব্যাপার রাসেল ভাই, ওই রাতের বেলা রাসেল ভাই তাদের আটজনকে যে খাবারটা দেওয়া হয় রাসেল ভাই, মানে একটা বিয়ে বাড়িতে যে ধরনের মানে আয়োজন থাকে আর কি, বিরাট আয়োজন এক কথা রাসেল ভাই, সব ধরনের খাবারই সেখানে ছিল, দধি থেকে শুরু করে মিষ্টি যা ছিল আর কি সবকিছু ছিল। তো তারা একটু অবাক হয়, আবার মানে তাদের তো আসলে গ্রামের লোক রাসেল ভাই, তো বছরে মানে একদিন এরকম খাবার তাদের পাওয়া মানে জোটে না আর কি এক কথায়। তো মানে দেখে আর লোভ সামলানো যায় না আর কি, তারা খেয়ে পেট ভরে খায় আর কি যতক্ষণ মন চায় আর কি খাওয়ার পরে। তো তাদের হাত মুখ ধুয়ে আবার তারা তাদের যে রুমে নিয়ে যায় রাসেল ভাই থাকার জন্য, এখানে একটা ব্যাপার আছে যে আসলে ওই সময় 55-60 বছর আগে রাসেল ভাই মানে একটা বাড়ির মধ্যে এই ধরনের মানে ব্যবস্থা থাকার জন্য, ঘুমানোর জন্য এই ধরনের ব্যবস্থা মানে থাকতে পারে, এটা চিন্তার মতো না আর কি, খুবই আলিশান অবস্থা রাসেল ভাই। তো তাদের যে ঘর নিয়ে যাওয়া হয়, তাদের মানে দোতলা একটা ঘর, তো সেখানে আপনার ওদের যে রুমে থাকতে দেয়, ওখানে 2টা খাট ছিল রাসেল ভাই পাশাপাশি, খুবই ভালো মানে সাজসজ্জা করানো আর কি। তো তাদের দেখা দেওয়া হয়, তারা ওইখানে ওই 4 জন করে রাসেল ভাই 2টা খাটে শুয়ে পড়ে। যেহেতু ক্লান্ত রাসেল ভাই, তারা আসলে শোবার পরপরই রাসেল ভাই ঘুমিয়ে যায়। তো রাসেল ভাই তারা যেটা পরে যে ঘটনা ঘটে সেটা হলো রাসেল ভাই, এর মধ্যে একজনের রাসেল ভাই ফজরের আজানের মানে শুনতে শুনতে তার ঘুমটা ভেঙে যায় রাসেল ভাই। তো সে আজান শুনে যখন মানে চোখ মেলে, সে রাসেল ভাই উপর হয়ে শুয়েছিল, মানে সোজা চোখ দুটো আকাশের দিকে ছিল, সে তাকিয়ে দেখে যে রাসেল ভাই একটা আবছা অন্ধকার একটা আকাশ আর কি এক কথায়। তো তার ঘরের মধ্যে ছিল, আকাশ তো দেখার কথা না রাসেল ভাই। তো সে এটা দেখে খুবই অবাক হয় এবং সে চিন্তা করে যে আমি এখানে কিভাবে আসবো, এবং সে তখন একটু অবাক হয়ে যে আমার সাথে যারা ছিল তারা কোথায় আর কি। দেখার জন্য সে ডান বামে তাকায়, তো দেখে যে রাসেল ভাই সবাই শুয়ে আছে আর কি, কিন্তু শুয়ে আছে তারা আসলে কোনো ঘরের মধ্যে নেই রাসেল ভাই, তারা আছে ওই আপনার ফসল কাটার পরে অনেক বড় যে মানে ক্ষেত যেটাকে বলে রাসেল ভাই, যে জমিটা আছে অনেক খোলামেলা, এবং সেই মাঝখানে একটা শিমুল গাছ, যেটার নিচে তারা সবাই ঘুমিয়ে আছে আড়াআড়ি ভাবে, এক একজন এক একদিকে মাথা টাথা দিয়ে, এবং তারা বিছানা বালিশ হিসেবে যেটা দিয়েছে রাসেল, সেটা আসলে রাসেল ভাই মাটির চাকাগুলো দিয়ে রাখছে, খুবই মোলাম আরামদায়ক বিছানা মনে করে যেটা ঘুমিয়েছিল রাসেল ভাই, সেখানে তো মাটির চাকা আর কি দেখতেছে। তো সবাইকে টাকাটাই করে রাসেল ভাই উঠায়। তো উঠানোর পরে সবাই খুব অবাক হয়, পরে তারা আসলে ভাবে যে আমাদের কাছে ডাকাতি করে নিলে দেখছে নেওয়ার মতো ছিল না রাসেল ভাই। তো তারা তারপরে একটু যে আমরা কোন বাড়িতে ছিলাম একটু খোঁজ নেই। তো তারা বিভিন্ন লোকজনকে জিজ্ঞেস করে, বাজারে গিয়ে বা আশপাশের লোকজন ডেকে, তো কেউ এরকম কোনো বাড়ির সন্ধান দিতে পারে না রাসেল ভাই। তো তারপরে এর মধ্যে ওই গ্রামেরই একজন ছিলেন, যিনি ওদেরকে ওই পাশের যে মসজিদ ছিলেন সে একটা হুজুরের কাছে নিয়ে যায়। তো আপনারা ভয় পাইছেন, তো হুজুরের কাছে নিয়ে একটু, তো হুজুরের কাছে যাওয়ার পরে যেটা হয় রাসেল ভাই, হুজুর সবকিছু শোনার পরে সে যেটা বলে, শুনতে শুনতে একটা মজার ব্যাপার ঘটে রাসেল ভাই সেখানে। এর মধ্যে রাসেল ভাই একজনের যেটা হয় মানে স্টোরি বলতে বলতে সবাই তার বলছিল, একজন বলছিল, তার মধ্যে একজন আসলে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয় রাসেল ভাই। তো ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়, তো সে নর্মালি বলে যে ঠিক আছে তোমরা বলো, আমি তাহলে ওয়াশরুম থেকে আসি। তো মসজিদে যে ওয়াশরুম আসলে সেখানে যায়, যাওয়ার পরে সে বাথরুমে গিয়ে যেটা হয় রাসেল ভাই, যেটা ঘটে সেটা হলো রাসেল ভাই, সে বাথরুম
বাথরুমে যে আসলে মানে পায়খানা যায় যেটা বের হওয়ার কথা আসলে সেটা না বের হয়ে সে যেটা দেখতে পায় আসলে সে মাটি বের হচ্ছে তার পেট থেকে আর কি আসল ভাই। তো সেটা দেখে সে বাইরে চলে আসে এবং হুজুরকে যখন ডিটেলস বলতাম, হুজুর বলে যে তোমাদের রাতে যে খাবারটা খাইয়েছিল সেটা আসলে খাবার ছিল না, সেটা আসলে মাটিই ছিল, যে কারণে তোমার বাথরুমের সাথে মাটিই বের হচ্ছে। আর তোমাদের এত খাবার খাওয়ার যে ইয়েটা ছিল মানে ওর যে উদ্দেশ্য ছিল সেটা হলো মানে যাতে তোমাদের বাথরুমের দরকার হয় রাত্রি বেলা, এবং যখন তোমরা বাথরুমে যাওয়ার জন্য একজন একজন করে বের হবা তখন সে একজন একজন করে তোমাদের খাবে বা মারবে, যেটাই হোক। যে জিনটা ছিল আর কি আসল ভাই, ওটা আসলে জিন ছিল যেটা পরবর্তীতে ইয়ে করে। আর হ্যাঁ যেটা হয় আসল ভাই, তো ওরা এটা ইয়ে করার আপনার এরপরে যেটা হয় রাসেল ভাই, এটা শোনার পরে তো এটা আবার ওইখানকার ইয়েভাবে প্রবাদ অনুযায়ী যে নামটা আছে রাসেল ভাই, এটাকে নাকি মক্কেল ভূত বলেন বা জিন বলেন, এটা নাম হলো মক্কেল আর কি, যাতে বোকা বানানো হয়। মক্কেল বলতে আমরা জানি বোকা ইয়ে করা আর কি। তো এটাই রাসেল ভাই ঘটনা। তো এটা আসলে প্রচলিত ওইদিকে, আপনি হয়তো খোঁজ নিলে জানতে পারবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কাহিনীটা শুরু করি। আচ্ছা, এই কাহিনীটা আমাকে শেয়ার করছে রিপুল। এটা ওদের গ্রামের বাড়ির একটা ঘটনা। হ্যাঁ, সো এবং এটা আপনার গ্রামের নদীর ঘটনা আর কি, জল পিশাচের যদি বলে থাকি আমি সেরকম কিছু আর কি। যাই হোক, ওদের গ্রামে একজন মাঝি ছিল এক সময়। মাঝি এক সময় মানে কি মানে ছিল আর কি, নট লং এগো। তো মাঝি রাতের বেলা মাছ ধরতো। তো ওদের বাড়িটা হচ্ছে বরিশাল এবং আপনার খুলনার কাছাকাছি একটা জায়গা, যেখানে নাকি অনেক নদী এবং কিছুটা ওই যে আপনার সুন্দরবনের পাশের নদীগুলো পড়ে আর কি। যাই হোক, সেই মাঝি রাতের বেলা মাছ ধরতে যেত নদীতে। তার কাজই ছিল হচ্ছে আপনার মানে শেষ রাতের দিকে সে মাছ ধরতে যেত। ওই সময় নাকি অনেক মাছ ধরা পড়তো আর কি। আচ্ছা। তো যাই হোক, একদিন সেই মাঝি রাতের বেলা মাছ ধরতে গেছে। তো তার সাথে তার ছেলে ছিল। ছেলের বয়স খুব বেশি না, আচ্ছা, ওর বয়স 11-12 বছর, কিশোর বয়সী একটা ছেলে। তো ওকে রেখেছে আপনার ওই নৌকার ভেতরটা ছই ছিল, ছইয়ের ভেতরে, এবং তারা মাছ ধরে ধরে নৌকার পাটাতনে জমাতো আর কি। আচ্ছা। এখান থেকে সে ধরে যতটুকু উঠতো তার মাছ, সেটা সে টেনে নিয়ে আসতো, এনে ছেলেকে দিত, ছেলে নিয়ে সেটা ওই পাটাতনে রাখতো, এরকম ভাবে আর কি। আচ্ছা। তো রাতে যখন তারা বের হয়, ইউজুয়াল যে জায়গাগুলোতে তারা মাছ ধরে সেখানে আরো কিছু নৌকা আছে এবং জাল ফেলছে। দেখে যে জালে মাছ খুব একটা উঠছে না আর কি। বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর যেই ইউজুয়াল হারে মাছটা আসে সেরকম না। তো সে দেখে যে বাকি নৌকাগুলোতেও মনে খুব একটা প্রোগ্রেস নাই, কারণ তারা বুঝতে পারে নিজেদের ভিতরে কিছু সাংকেতিক কমিউনিকেশন করে নিজেরা। তো এরকম সময় সে চিন্তা করে যে আমি একটু সাইডে চলে যাই, শাখা দিয়ে একটু সামনে যেয়ে দেখি কোনো হয় নাকি, অ্যাডভান্সমেন্ট হয় কিনা। আচ্ছা। যদিও এটা খুব রিস্কি, ওইসব এলাকায় মানে এরকম রাতের বেলা সাধারণত যায় না, শাখাতে ঢুকেই না শাখা নদী। আচ্ছা। তো যাই হোক, সে আপনার শাখা নদীর দিকেই চলে যায়। নিজে নিজে একটা ট্র্যাক রাখে যে আমি এরকম ভাবে ব্যাক করবো। ওদের কাছে কিন্তু আসলে কম্পাস টম্পাস কিছু নেই রাস্তা ভাই। আর ওইসব অঞ্চলে নাকি এই শাখা নদীতে ঢুকে গেলে কখনো যদি হারিয়ে যায় তাহলে নাকি বের হওয়া খুব কঠিন। আচ্ছা। যারা লোকাল তাদের জন্যই কঠিন, আর নতুন কেউ তো হয়তো আপনার পারবেই না। আচ্ছা। যাই হোক, তো সে যায় শাখা নদীতে ঢুকে যায়, ঢুকে যেতে থাকে দেখে যে মানে রাতের যে অন্ধকারটা সেটা আরো ঘনীভূত হয়ে গেছে আর কি। যেহেতু আশেপাশে গাছ টাছ, ওই যে আপনার ব্যাংকক টাইপের ইগুলো আর কি, কলকাতা টাইপের। তো যেতে যেতে একটা জায়গায় যায়, সে জায়গায় যেয়ে সে দেখে যে তার মানে জালের মধ্যে ভালো সে একটা ফিডব্যাক পাচ্ছে আর কি। এবং সে জাল তুলে দেখে প্রচুর মাছ, এবং সে তুলে ফেলে, ছেলেকে ডাকে, ছেলে নিয়ে ওটা আপনার সরাই ফেলছে, পেছনে নিয়ে যাচ্ছে। তো এরকম করতে করতে সে দেখে যে প্রচুর মাছ তার উঠে গেছে, সে আরো ভেতরে যায় আর কি। যাওয়ার সময় এক পর্যায়ে সে দেখে যে তার জালটা সে পাচ্ছে, তো দেখে যে জালের মধ্যে বেশ ভালো নড়াচড়া হচ্ছে, বুঝছে যে জাল বেশ ভারী হয়ে গেছে আর কি। তো সে সেটা টানা শুরু করে, টানে গুটায় গুটায় একদম তুলে আনে, দেখে প্রচুর মাছ লাফাচ্ছে। এবং সে তখন তার ছেলেকে ডাকে, দেখে ছেলে পিছন থেকে আর আসতেছে না। আচ্ছা। তার পাটাতনে ছেলে আর আসতেছে না, কি ব্যাপার? ছেলেকে অনেকক্ষণ ডাকার পর এক পর্যায়ে ছেলে আসে। আসার পর ছেলেকে সে বলে যে আয় আমরা তুলি, এটা বেশ ভারী হয়ে গেছে আর কি। তো দেখে ছেলে তাকে সরাই দেয়, বলে আমি নিতেছি আর কি। ছেলে বলে যে আমি নিচ্ছি, তোমার লাগবে না। তো বলে ছেলে দেখে যে ছেলে একাই টেনে আপনার জালটাকে তুলে ফেলে ভেতরে। বলে এতটুকু ছেলে, ওর এত শক্তি কেমন হয়েছে? বলে বাবা তুই তো অনেক বল হয়ে গেছে তোর, তুই এত মাছ কেমনে তুলতেছে, এত শক্তি। ছেলে কোনো উত্তর না দিয়ে জালটা ভিতরে তুলে নেয় এবং দেখে যে যেখানে মাছ যা ছিল ওখানে আনলোড করার সব আনলোড করে আবার তাকে জালটা খুব দ্রুতই ফিরিয়ে দেয়। তো সে জালটা নিয়ে যায়, ছেলে ভেতরে বসা, এবং সে আবার জাল ফেলে।
তো সে একসময় খেয়াল করে দেখে, তার হঠাৎ করে খেয়াল হয় যে সে যে জায়গাটা আছে সেটা হচ্ছে আপনার একটা মানে লাইক সৈকত টাইপের কাইন্ড অফ, লাইক নদীর একটা সাইডে সেখানে কোনো গাছগাছালি নাই, মানে পানি বাড়ি খাচ্ছে আর কি, সৈকতে যেরকম খায়, এবং বেশ ফাঁকা একটা জায়গা, এরকম একটা জায়গা। সবাইকে তাকায় থাকে যে এরকম তো মানে দুই পাশে তো এরকম নামার জায়গা এরকম ভাবে নাই, ঠিক আছে, মানে হঠাৎ নামলে একটা পাড় বা ওঠার মতো জায়গা, কিছু গাছ টাছ থাকে, বাট এটা হচ্ছে সৈকত টাইপের। তো মনে করে এই জায়গায় এরকম ভাবে আসছে, জিনিসটা তার কাছে একটু বেখাপ্পা লাগে আর কি। আচ্ছা। তো সে এর মধ্যে আপনার পিছনে ছেলেকে ডাকতে থাকে যে জাল মনে হয় আবার উঠাইতে হবে, এসে আয়, এখন ছেলে আর আসে না। তো উনি খেয়াল করে হঠাৎ শব্দ পায় ভিতরে, মানে শব্দ হচ্ছে কেমন খ্যাস 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 এরকম একটা শব্দ হচ্ছে। তো উনি ভেতরে যায়, শোয়ের ভিতরে ঢুকে আপছন্দ করে ফার্স্টে একটা কি ছিল, কুপি টাইপের ছিল, এটা নিভানো। উনি দেখে মানে মনে হচ্ছে মানুষের প্রেজেন্স আছে, বাট একজন না, একাধিক। আচ্ছা। প্রথম ওনার মুখের মধ্যে মনে করে ডাকাত টাকাত কিছু নাকি, তো তারপর দেখে ডাকাত না, কেমন একটা বাজে একটা গন্ধ টাইপের এরকম। তো উনি বেশ ভয় পেয়ে যায় যে ঘটনাটা কি, ছেলের নাম ধরে ডাকে দেয় ছেলে না, এবং মনে হচ্ছে 2-3 জন আছে। তো উনি কি করে, ওনার ইসের থেকে দেশলাই ছিল ম্যাচ বের করে জ্বালায় এক নজর দেখে উনি মানে বুকের মধ্যে একটা বিশাল ধাক্কা খেয়ে যায়। উনি দেখে যে ওনার ছেলে পড়ে আছে এক পাশে, এবং 2-3 জন মেয়ে মানুষ বসা, তাদের মানে দেখতে খুব বিট ঘুটে টাইপের চেহারা। আচ্ছা। চুলগুলো বড় বড় ভিজা ভিজা, এবং কানটা ডিফারেন্ট, মুখে বড় দাঁত। আচ্ছা। এবং তারা মনে হচ্ছে মাছ খাচ্ছে, এরকম একটা সিন। তো উনি কাঠি ফেলে দিয়ে উনি ভয় লাফ দিয়ে বের হয়ে আসে। ওই পাশ থেকে ওনাকে ফ্যাস ফ্যাস করে কি কি জানি বলে, কথাগুলো অনেক দুর্বোধ্য ওনার কাছে লাগে, এবং উনি তখন আর কোনো উপায় দেখে না যখন থেকে মানে ওখান থেকে কি করবে আর কি, পুরো হতবিহ্বল হয়েছে সে। তো ওখানে বসে থেকে কিছুক্ষণ দোয়া পড়তে পড়তে আসতে আসে, এসে দেখে যে ওখানে আবার ছুঁয়ের ভেতর ঢুকে আবার ম্যাচ জ্বালে, দেখে কেউ নাই। উনি যেটা করে, উনি তাড়াতাড়ি ওখান থেকে ব্যাক করার চেষ্টা করে, নৌকাটা ঘুরে ওনার ছেলের দিকেও ওনার মনে ছেলেকে পড়ে থাকতে দেখছে একপাশে। উনি কোনো মতে নৌকা ঘুরে মানে যেভাবে পারছে আর কি ওখান থেকে সরায় বের হয়ে আসছে আর কি, মূল যে জায়গাটা ওখানে চলে আসছে। এসে উনি মেন নদীতে যখন আসছে, দূর থেকে আরো নৌকা দেখছে, উনি ঢুকেদের মধ্যে আলো ফুটছে, ভোর হয়ে যাচ্ছে। এই সময় উনি ছেলেকে তখন নদীর পানি দিয়ে উঠায় আর কি, মুখে পানিতে কি দেখো বলে যে, ছেলেকে জিজ্ঞেস করে কি হয়েছে, ছেলে ঠিক মতো উত্তর দিতে পারে না। পরে বলে যে আমি মাছ নিতেছিলাম, আমাকে মানে কয়েকটা, আমি একসময় আমার সেন্স হারায় ফেলছি, মানে ছেলেটা বলে যে আমার হুঁশ নাই, আমাকে এরকম কয়েকটা মহিলা এসে মানে মাছ আনতে বলে, আর আমি ওই মাছ এনে দিছি, এবং আমি দেখছি তারা মাছ খায়, এবং এক সময় আমাকে মানে ঘুম পাড়ায় দিছে, আমি ঘুমাই গেছি। তো উনি এই সিনটা দেখে উনি একবার চিন্তা করে জেলেদের সবার সাথে বলবে, বাট উনি সবার কাছে বলে না, ব্যাক করে আসে, এবং উনি দেখে যে ওনার যে পরিমাণ মাছ ধরছিল তার বেশিরভাগই নাই, সামান্য কিছু মাছ ওখানে আছে। এমনও না যে অনেক মাছ খেয়ে ফেলে রাখছে অংশ এরকম কিছু উনি পায় না, রেসিডিউ পায় না, বাট কিছু মাছ পায়। তো উনি ব্যাক করে আসার পরে উনি যখন আসেন, তো উনি ঘটনাটা কাউকে না বলে, তবে ওনার এক পরিচিত বন্ধু ছিল একসময় ছোটকালে ওনাদের সাথে, যখন প্রাইমারি স্কুল ছোট পড়তো তখনকার সময়, বাট সে পরে শহরে যে আর কি ডিফারেন্ট জব টপ করে, তাকে উনি শেয়ার করেন একদিন কথায় কথায় যে আমি তো এরকম গেছিলাম। এসে যার সাথে শেয়ার করে, সে ঘটনাটা শুনে তার সাথে খুব আগ্রহ নিয়ে শুনে। এরপরে ধরেন কয়েক মাস পার হয়ে গেছে, কোনো খবর নেই। উনি নর্মালি যথারীতি মাছ ধরে ওনার মতো, কম আসুক বেশি আসুক ওই দিকে আর যায় না উনি। একদিন ওনার বাসায় ওই লোকটা এসে হাজির হয় আর কি, যে ওই যে যাকে কাহিনী বলছিল, তার সাথে আরেকজন লোক বেশ একটু ডিফারেন্ট টাইপের, হাতে অনেক আংটি টাংটি পরা, যে এরকম মানে দেখে একটু ডিফারেন্ট মনে হয়, কালো কুর্তা পরা এসে। তো বলে যে কি ব্যাপার, উনি বলে যে আমার একটা ফ্রেন্ড তোমার সাথে কথা আছে। ওনায় নিয়ে যায়, বাজারে নিয়ে চাটা খাওয়ায়, বলে যে তুমি আমাকে ওই জায়গায় নিয়ে যাবো আমাদেরকে, তুমি যে একটা জায়গায় গেছিলে এরকম এসে। না আমি এই জায়গায় যেতে পারবো না, আমার ভয় লাগে, ওইটা ওরকম ভূতের জায়গায়, সেখান মানে ওখানে পিশাচ আছে, পেতনি আছে। বলে না, ওই জায়গায় নিয়ে যাও, তোমার ভালো টাকা দিব, তুমি যে মাছ ধরবা, তোমার মাছ ধরা 2-3 দিনে মাছ ধরার টাকা তোমার এমনি এসে যাবে। তো উনি ফার্স্টে না করার পর এক সময় তার একটু লোভ হয় আর কি, যে নিয়ে যাই, যে বলবো যে আমাদেরকে নামাই দিবা, তোমার তেমন কোনো কাজ না, তুমি পরে সকালে এসে নিয়ে যাবা আমাদেরকে এখান থেকে। তো উনি বারবার চিন্তা করার পর একবার সে বলে যে আচ্ছা ঠিক আছে, নিয়ে যাই এদেরকে। তো উনি ওই লোকটাকে আর তার সাথে বন্ধুকে, তো বন্ধুটা ওই পাড়ে এসে তাকে নৌকা উঠানো পর্যন্তই ছিল, সে আর সাথে যাবে না, কিন্তু ওই লোকটা তার সাথে আছে, সে গেছে। সে বলছে যে আমাকে নিয়ে চলো, এবং তুমি আমাকে যে ওখানে নামাই দিবে, এবং তুমি পরে আমাকে দিনের বেলা ওখান থেকে নিয়ে আসবো, তোমার ওখানে থাকার দরকার নেই। তো উনি যখন রওনা দেয় ওখান থেকে,
তো জাস্ট বেশ কিছু দিন আর মাছ ধরার কিছু নাই, ওনার ছেলেকেও সাথে নেয়নি, উনি একা ওই লোকটাকে নির্মাণ দিয়েছে। তো লোকটা নিয়ে যাচ্ছে নৌকাতে, তো লোকটা ওনাকে খুঁটিনাটি জিজ্ঞেস করতেছে যে এখানে আর কি দেখছো, নইতে তোমাকে স্পেশালি কি বলছে, মানে তোমাকে ওখানে কি কোনো এমন কথা বলছে যেটা তোমার মনে আছে? হ্যাঁ, বলে না আমার কিছু মনে নাই, এদের কথা আমি কিছু বুঝি নাই, তবে আমি এতটুকু বুঝতে পারছি আসিস না এই ধরনের কিছু একটা বলছে। তো এরকম কিছু একটা বলে, তোমার চিন্তা নাই, তুমি আমাকে নিয়ে যাও। ওই সেই বলে ওই লোককে উনি নিয়ে গেছে এবং খুঁজে খুঁজে শেষ পর্যন্ত সে ওই জায়গাটা পায়। এবং যখন সে ওই জায়গায় ঢুকে, মানে কাছাকাছি আসে, তখনই সে একটা পরিবর্তন লক্ষ্য করে ওই জায়গায়। ইটস লাইক মানে আবহাওয়াটা একটু ডিফারেন্ট হয়ে গেছে। হ্যাঁ, মানে হঠাৎ করে মানুষজন জেগে উঠে এরকম করে তাকায়, এরকম একটা পরিবেশ। তো ওই মাঝি লোকটা খুব ভয় পায়। ভয় পাওয়ার পরও সে আস্তে 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 করে নিয়ে যায় যে ওই যে লোককে ওখানে নামায়। তো ওই লোকটা তার সাথে একটা পোটলার মতো ব্যাগের মতো নিয়ে আসছে, এসে ওখানে তাকে নামায় ওখানে থামায় বলে যে তুমি চলে যাও, তোমার আশা লাগবে না। তবে মাঝি খুব কিউরিয়াস ছিল, সে মনে করে ঘটনাটা কি, মানে এইখানে আসছে কি করতে আসছে লোকটা, এদের মাথায় অনেক কোয়েশ্চেন আসে। যাই হোক, সে মানে যখন নাকি ওকে নামায় দিয়ে তার চলে যাওয়ার কথা, সে তাকে টাকাও দিয়ে দিছে, সে চলে আসতেছে। এসে অনেকখানি আসার পরে মানে সে মনে করছে যে আমি যখন আসছি ফ্রি চলে যাবো, কেন মাছ পাইছিলাম, মাছ ধরি। সে নিজে জাল পেতে পেতে মাছ ধরতেছে আর বসে বসে ওখানে টুকিটাকি মানে ওখান থেকে একটু দূরে চলে আসে, আসতেছে। তো একটা সময় সে শুনতে পায় দূরে, বেশ দূর থেকে মনে হচ্ছে মানে চিৎকারের শব্দ। বেশ যখন চিৎকারের শব্দগুলো পায়, তার কাছে মনে হয় যে কি হচ্ছে, কেউ মানে এখানে তো মানুষ থাকার কথা না, জঙ্গলে মানুষের চিৎকার, মানে কিছু একটা হচ্ছে নাকি। হ্যাঁ, তো এরকম চিন্তা করে সে ইগনোর করে কয়েকবার। তারপরে সে চিন্তা করে যে না, আমি যাই দেখি চিৎকার কি হয়েছে। এবং লোকটা যেতে বলছে, লোকটারও কি মানে একটা কিউরিয়াসিটিও তার মধ্যে ভর করে। তো সে আস্তে আস্তে করে নৌকাটা ওদিকে নেওয়া শুরু করে। এবং যখন সে নৌকাটা ওদিকে নেওয়া শুরু করে, তখন সে মানে কোলাহল টাইপের একটা শব্দ পায়, মানে দুর্বোধ্য কোলাহল, যেটা নাকি আমরা সচরাচর কথা বলি, আমরা যেরকম কোলাহল করি সেরকম না, পশু পাখির কোলাহলের মতো না, বাট সাম সর্ট অফ কোলাহল। তো সে যখন কাছাকাছি আসে, তার যে কুপি থাকে, কুপিটা তপ করে নিভে যায়, কুপি জল নামে, বেশ বাতাস উইন্ডি একটা চলে এবং তার কুপি নিভে যায়। তখন সে একটু ভয় পায়, গা কাটা দিয়ে ওঠে তার এরকম জঙ্গলের মধ্যে, এবং সে ফিসফিসানি গুলো খুব বেড়ে যায়, মানে ইটস লাইক সাম সর্ট অফ, সে বলছে দুর্বোধ্য কোনো শব্দ আর কি। তো সে নৌকাটা যখন কাছাকাছি নিয়ে আসছে, ওই চরের কাছাকাছি যখন চলে আসে, দূর থেকে সে দেখে যে অনেকগুলো মানুষ উবুড় হয়ে যদি কিছু খায়, সেরকম একটা সিন, ঠিক আছে, এরকম একটা সিন। তো সে আরো কাছাকাছি যখন চলে আসে, তখন কিন্তু ওই দিন ছিল চাঁদের রাত, মানে চাঁদ আছে আকাশে, আলোতে দেখে যে কিছু মানুষ বলা যাবে না, প্রাণী বানর টাইপেরও হতে পারে, পিঠগুলো চকচক করতেছে, ইটস লাইক শাইনিং সারফেস পিঠে, লাইক যেমন মাছের পিঠ যেরকম থাকে এরকম আলো পড়ছে, চকচক করছে, এবং চুল আছে মাথায়, তারা উবুড় হয়ে কিছু খাচ্ছে। এবং সে অনেক ভয় পায়, ভয় পেয়ে সে তাড়াতাড়ি আবার ফিরে চলে যাওয়ার চেষ্টা করে বৈঠা দিয়ে, পানিতে ঝপাস ঝপাস করে মানে জোরে বৈঠা মারা শুরু করে সে, এবং সেই শব্দে ওই জিনিসগুলো ফিরে যায়। এবং কয়েক সেকেন্ডের মধ্যে সে দেখে ওইখানে কিছু নাই, সব চলে গেছে। এবং সে দেখতে পায় যে ওই যে চরটার মধ্যে পড়ে আছে কিছু একটা মানুষ টাইপের। তো সে আবার সে আপনার ভয়টা করে আস্তে আস্তে কাছে যায়, কারণ তার মনে হয় যে ওখানে ওই মানুষটাই মনে হয় পড়ে আছে যাকে রেখে গেছে। তো তার মধ্যে একটা মানে মনুষ্যত্ব কাজ করে যে আমি একজনকে নিয়ে আসছি, সে যদি এখানে কোনো কিছু হয়, তার মধ্যে কোনো একটা ভূত প্রেতের ব্যাপার এখন ঢুকে গেছে যেখানে খারাপ কিছু আছে। তো সে আস্তে আস্তে আবার কাছে যায়, এবং কাছে যে একসময় সে নৌকাটা ভিড়ায় সেখানে আস্তে করে নামেছি বাড়িতে। নেমে তার মনে হতে থাকে যে তাকে দেখতেছে কি খুব বিশেষ। তো সে আস্তে 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 কাছে যেয়ে দেখে যে ওই লোকটাই পড়ে আছে যাকে সে নিয়ে আসছে, এবং সে বেশ ক্ষত বিক্ষত টাইপের। তো সে তাকে করে কি আস্তে করে উঠাতে পারে না, টেনে ছেঁচড়া আনে নৌকার কাছে, কোনো মতো সে নৌকায় তুলে আবার নৌকা নিয়ে সে রওনা দেয়। তো নৌকা নিয়ে যখন চলে আসতেছে, তখন সে দেখে যে ওই পাড়ের কাছে, তার থেকে প্রায় 5-7 গজ দূরে, ওখানে দাঁড়ায় ওরকম একটা মহিলা টাইপের, বলতেছে যে বাঁচাই নিয়ে গেলি রে, মানে জিনিসটা ওরকম গলায়, বাট ফ্যাস বলছে দুর্বোধ্য টাইপের, যে একে বাঁচাই নিয়ে গেলি, আর কখনো আসলে তোর 14 খানদান শেষ করে দেবো, মানে 14 গোষ্ঠী খেয়ে ফেলবো, এরকম কিছু একটা বলছে। তো সে মনে করেন আস্তে আস্তে মানে নৌকা নিয়ে চলে আসে। তো ওই লোকটা বেশ ইনজোর্ড ছিল, বেশ মানে তার শরীরে বিভিন্ন জায়গায় খামচি খাবলানো, মাংস না, এরকম অবস্থা ছিল। এবং সে যখন তাকে ফেরত নিয়ে আসে, তখন অলরেডি অনেক গভীর মানে রাতের, মানে একদম মানে প্রায় শেষ রাতের মতো হয়ে গেছে।
কোনো মতে সে টেনে আনে, এনে সে ওই তার যে বন্ধুটা তাকে খুঁজে বের করে, তাকে নৌকায় রেখে খুঁজে বের করে, বলে যে তোমার যাকে নিয়ে গেছো তার এই অবস্থা, সে নৌকায় যে ঘটনা সংক্ষেপে বলে, সেও দৌড় দিয়ে আসে, এসে একে নিয়ে যায়। তো ওই লোকটাকে পরে কি অসুস্থ অবস্থায় গেছিল সেটা সে আর জানতে পারে নাই, বাচ্চে কি মরছে বা কিছু একটা। তার বন্ধু তাকে বলছে যে তার এই যে এটা ছিল, সে ছিল একটা জ্যোতিষী বা জাদুকর, যে এই ধরনের ম্যাজিক করত। তো বলছে যে তুমি ভুল করে এমন কোথাও গেছিলে যেখানে মানুষ জলপরীর সাধনা করে, এমন কোথাও তুমি গেছিলে যেখানে জলপরী বা পানির পিশাচ বা যেটাই বলে সেটা ওই জায়গায় থাকে। তুমি একটা জায়গা খুঁজে পাইছিলা এবং ও গেছিল সেখানে সেটা করতে, বাট সে ওইটাকে কন্ট্রোল করতে পারে নাই, বা সে যে সাধনা করতে গেছিল সেটা সে করতে পারে নাই, এই কারণে তার কি অবস্থা। তো সে জিজ্ঞেস করে সে কি বেঁচে আছে, এটার উত্তর তার বন্ধু তাকে দেয়নি। আচ্ছা, এটা হচ্ছে ওকে, থ্যাংক ইউ সো মাচ। 4 মেয়ে। বরুণ ত্রিপুরা তাদের মধ্যে ছিলেন তৃতীয়। ছোটবেলা থেকেই বরুণ বেশ ডানপিটে স্বভাবের ছিল। প্রাপ্তবয়স্ক হবার পরেও তিনি তাদের পরিবারের আর্থিক বা যাবতীয় সকল বিষয় তেমন এই সমস্ত বিষয়ে মাথা ঘামাতেন না, আর সবসময় দেশি মদ আর বিড়ি খেয়ে নেশায় বুঁদ হয়ে থাকতেন। তার এমন উদাসীন স্বভাব দেখে পরিবার থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে তাকে বিয়ে করিয়ে দেওয়া হবে, অন্তত বিয়ের পরে হলেও তার স্বভাব যদি পরিবর্তন হয় এই ভেবে। যেমন চিন্তা তেমন কাজ, তাকে বিয়ে করিয়ে দেওয়া হয়। কিন্তু দেখা গেল বিয়ের পরেও বরুণ সেই একই রকম আচরণ করতে থাকে। তো এভাবেই মোটামুটি দিনকাল চলছিল তাদের। একদিন তাদের স্থানীয় এক মন্দিরে বাৎসরিক উৎসবের সময় বরুণ ত্রিপুরা তার বউয়ের সাথে ঝগড়া করে সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়ে যায়। সেদিন ছিল পূর্ণিমা, আকাশে পূর্ণ চাঁদ। বউয়ের সাথে ঝগড়া করে বরুণ ত্রিপুরা বেশ কিছু দেশীয় মদ আর বিড়ি নিয়ে হেঁটে হেঁটে সেই নদীর দিকে যেতে থাকে। যেহেতু চাঁদের আলো ছিল তাই সবকিছু মোটামুটি দেখা যাচ্ছে। হেঁটে যাচ্ছে আর মাঝে মাঝে মদের বোতল থেকে মদ খাচ্ছে, আর এই অবস্থা মাতলামি করছে, একবার এদিকে ঝুলে পড়ছে, একবার ওদিকে ঝুলে পড়ছে। তো একসময় তিনি নদীর পাড়ে চলে আসেন। নদীর পাড়ে বড় একটা জারুল গাছের নিচে বসে তিনি মদ আর বিড়ি খেতে থাকেন। একটা সময় তিনি দেখলেন তার বিড়ি প্রায় শেষ। তো তিনি শেষ বিড়িটা ধরিয়ে ম্যাচটা দূরে ছুঁড়ে ফেলে দেন। এদিকে মদও প্রায় শেষ, আর মদের তীব্র নেশায় তিনি যে কখন ঘুমিয়ে গেছেন তার আর কোনো খেয়াল নেই। আর কতক্ষণ ব্যাপী ঘুমিয়েছেন ঠিক তাও বলতে পারেন না। হঠাৎ তার ঘুম ভাঙে কিছু মেয়ের কথাবার্তা আর হাসি ঠাট্টার শব্দে। তিনি ঘুম ঘুম চোখে উঠে বসেন। মদের নেশাও পুরোটা কাটেনি তখন, কিন্তু সেন্স মোটামুটি ঠিকই ছিল। তিনি উঠে বসে দেখতে পেলেন নদীতে 6 থেকে 7 জন মেয়ে গোসল করছে আর হাসি ঠাট্টার ছলে একে অপরকে পানি ছিটিয়ে জল কেলি খেলছে। তিনি ঘুম ঘুম চোখ নিয়ে ভালো করে বুঝতে না পারলেও পরে চোখ মুছে স্পষ্ট করে দেখার চেষ্টা করলেন। দেখলেন ঠিকই তো কিছু মেয়ে নদীতে গোসল করছে। তো তিনি ভাবলেন হয়তো সকাল হয়ে গেছে, কিন্তু তিনি খেয়াল করেন আকাশে পূর্ণ চাঁদ এখনো রয়ে গেছে। যেহেতু মদের নেশাও হালকা ছিল সেহেতু তিনি কিছুই ঠিকভাবে উপলব্ধি করতে পারছিলেন না। তিনি হাতড়ে তার মদের বোতল খুঁজতে থাকেন অন্ধকারে, আর তিনি তার চারপাশে খেয়াল করলেন বেশ কিছু নতুন নতুন রাজকীয় টাইপের কাপড় চোপড়। তিনি আবার চোখ মুছে মাথা ঝেড়ে নিজেকে নেশা থেকে বের করার চেষ্টা করেন। দেখলেন সবকিছু ঠিকই আছে, তার পাশে বেশ দামি কিছু রাজকীয় কাপড় চোপড় পরে আছে। তিনি কাপড়গুলো ধরে দেখলেন বেশ সফট এবং সুন্দর মোলায়েম কাপড়। হঠাৎ গাছের পেছন থেকে একটা মেয়ে তার সামনে এসে বলল, কিরে তুই উঠেছিস ঘুম থেকে? তুই এত রাতে আমাদের জায়গায় এসে ঘুমাচ্ছিস কেন? মেয়েটার কথা শুনে বরুণ তো ভয়ে অস্থির, এলোমেলো সব কথাবার্তা বলতে থাকে। তার এলোমেলো কথা শুনে মেয়েটা বলে, তাড়াতাড়ি বাড়ি চলে যা, আমাদের রানী এসে তোকে আবার দেখতে পেলে চিরতরে পাগল বানিয়ে দেবে, আর জীবনও সুস্থ হবি না। এ কথা শুনে বরুণ তো আরো ভয় পেয়ে যায়। যেহেতু মদের নেশাও হালকা ছিল, সে উল্টো ধমক দিয়ে বলে ওঠে, মানে তার ভাষায় আর কি, যাই বেটি, কে তুই, কে তোর রানী, এত রাতে তোরা এখানে কি করিস? তার এমন কথা শুনে সেই মেয়েটা হেসে দেয়। সে বলে, আমাদের যাবার সময় হয়েছে, তুই আমাদের কাপড়গুলো দেখে রাখ, আমি গোসলটা সেরে আসি। এতক্ষণ কাপড় পাহারা দেবার কেউ ছিল না, তা আমি গোসল করতে পারিনি। আমি গোসল শেষে তোকে তোর বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো। এই বলে মেয়েটাও নদীর দিকে দৌড় দেয়। এদিকে বরুণ দেখে নদীর কাছাকাছি যেতেই মেয়েটার শরীরে মনে হচ্ছে যে 2 হাত না 4টা হাত,
মানুষের দুটো হাত যেখানে থাকে সেটা ঠিক আছে, তার ঠিক আধ হাত নিচে মনে হচ্ছে কোমর থেকে একটু উপরে আরো দুটো হাত বেরিয়েছে একই রকম দৈর্ঘ্যের। এটা দেখে বরুণ চিন্তা করছে যে রাত্রে একটু বেশি খেয়ে ফেলেছি, তো এই জন্য মনে হয় এরকম উল্টাপাল্টা দেখছি। তো এই দৃশ্য দেখে কিন্তু বরুণ খুব অবাক হয়েছিল, কিন্তু তার কাছে মনে হচ্ছিল যে এত নেশা তো এখন আমার নাই, যেহেতু একটু ঘুমিয়েছিলাম, কিন্তু যা দেখছি ঠিক দেখছি। আর বরুণ তো খুব ডান পিটে ছিল, আর ওই মেয়ে এই কাপড় পাহারা দেওয়ার কথা বলার কারণে তার একটু রাগও হয়েছিল, কারণ সে তো আসলে বুঝতে পারেনি আসলে ঘটনাগুলো কি। সে কি করে সবগুলো কাপড় এক জায়গা করে করে মানে একটা পুটলির মতো বানায় এবং এগুলো নিয়ে ওই নদীর দিকে এগিয়ে যায় যেখানে ওই মেয়েগুলো গোসল করছে, এবং ওখানে গিয়ে ধমকের সুরে বলে, এই বেটি, তোদের কাপড় আমি পাহারা দেবো কেন? আমি কি দারোয়ান? আমাকে দারোয়ান পাইছিস নাকি? পারবো না পাহারা দিতে। এই বলে কাপড়গুলো নদীর পাড়ে যে কাদা মাটি আছে এইগুলো এদিকে ছুঁড়ে মারে। আর যখনই এই ঘটনা ঘটে, স্পেশালি আচমকা ওই মেয়েগুলো যখন তাকে দেখে ফেলে, তখন ওরা এক ধরনের বিকট শব্দ করতে থাকে। মাঝে মাঝে কিছু পাখি মানে চি চি শব্দ করতে থাকে, বা ঝিঝি পোকা যেরকম তীব্র শব্দ করতে থাকে, ঠিক ওই রকম কোন একটা শব্দ এরকম করতে থাকে, এবং সেই শব্দটা ছিল বিকট, এবং এমন বিকট শব্দ, ওই বিকট শব্দে মনে হচ্ছিল, এবং সে দেখছিল, মনে হচ্ছিল যে আশেপাশে মানে গাছপালাগুলো নড়াচড়া করছে, এবং নদীর পানিতে বুদবুদ সৃষ্টি হয়েছে। যেমন পানি ফুটলে পানিতে বুদবুদ সৃষ্টি হয়, ঠিক তেমন বুদবুদ সৃষ্টি হচ্ছে সেখানে। আর তাদের বিকট এই চিৎকার শুনে বরুণ পিছনে ফিরে দৌড় দিতে যাবে, এমন সময় সে খেয়াল করে মেয়েগুলো তার দিকে পানি ছিটিয়ে দিচ্ছে, আর পানিগুলো বৃষ্টির মতো তার গায়ে পড়ছে। বাস এতটুকুই মনে আছে তার। পরদিন সকালে সে নিজেকে আবিষ্কার করে তার বাড়ির বারান্দায় পাটিতে শোয়ানো অবস্থায়। সবাই ভেবেছিল মদ খেয়ে অজ্ঞান হয়ে গিয়েছে, তাই সে নদীর ধারে অজ্ঞান হয়ে পড়েছিল। আর সকালবেলা গ্রামবাসী যখন বরুণকে নদীর পাড়ে দেখতে পায়, তখন তাকে বাড়িতে দিয়ে যায়। আর বাড়ির লোকজন এগুলোতে তেমন কোনো গুরুত্ব দেয় না, কারণ এই মদ খেয়ে অজ্ঞান হয়ে বিভিন্ন জায়গায় পড়ে থাকা, এটা তার আগের একটা রেকর্ড রয়েছে। ঝামেলা শুরু হয় ওই দিন সন্ধ্যা থেকে। ঘটনা এখান থেকে অন্যদিকে মোড় নেয়। জ্ঞান ফিরে আসার পর থেকেই বরুণ আর কারো সাথে কথা বলে না, কেবল চুপ করে এক দৃষ্টিতে সোজা তাকিয়ে থাকে। সারাদিন এরকম বসেছিল, আর তার উপর তো সবাই খুব বিরক্তও ছিল। সারাদিন এভাবে কেন বসে আছে এটা কেউ জিজ্ঞেস করে না, মনে করে নতুন ভং ধরেছে, এই চিন্তা করে কেউ কোনো কথা বলেনি কিন্তু তার সাথে। তো সূর্য ডোবার সাথে সাথে সোজা উঠে দাঁড়ায় সে, এবং সোজা হাঁটতে থাকে। সোজা হাঁটতে গিয়ে তার উঠোনের সামনের দিকে থাকা একটা খেজুর গাছের গায়ে গিয়ে তার মানে ধাক্কা লাগে, এবং নাক মুখ লাগিয়ে ওই খেজুর গাছের সাথে নাক মুখ লাগিয়ে সোজা হাঁটার চেষ্টা করছে। তার মানে হচ্ছে যে আমি হাঁটছি এবং হাঁটার সামনে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, কিন্তু আমি ওই দিকেই যাওয়ার চেষ্টা করছি, ওখান থেকে সরে ডানে বাইরে যাব, ওইদিকে না। তার মানে হচ্ছে যে সে ওই খেজুর গাছকে পাশ কাটিয়ে যাচ্ছে না, সোজা যাবে মানে সোজাই যাবে, পথে যা কিছুই থাকুক না কেন সে ওই দিকেই যাওয়ার চেষ্টা করবে। তার এই এমন অবস্থা দেখে তার বউ চিৎকার দিয়ে বাড়ির সবাইকে ডাকতে থাকে। বাড়ির অন্যরা এসে তাকে ধরে বাড়িতে নিয়ে যায়, কিন্তু দেখা যায় সে কিছুতেই বাড়িতে থাকছে না। বাড়ির ভেতরেও সে সোজা হাঁটছে, সামনে এক দৃষ্টিতে তাকিয়ে। যেহেতু তাদের গুদাম ঘর ছিল, সেহেতু গুদাম ঘরের দেয়াল সামনে পড়লেও সে দেয়ালের দিকে মুখ লাগিয়ে হাঁটার চেষ্টা করছে। তাকে যেদিকেই ফিরিয়ে দেয়া হচ্ছে সেদিকেই সে সোজা চলে যাচ্ছে, মানে মনে হচ্ছে একটা রোবট। পথে কি আছে না নাই, সামনে কি পড়ছে সেদিকে তার কোনো খেয়াল নেই। আটকে গেলেও কোথাও সেদিকে যাওয়ার চেষ্টা করছে। তার এই অবস্থা দেখে বাড়ির সবাই তাকে এক স্থানীয় বৈদ্যের কাছে নিয়ে যান। তিনি ঝাড়ফুঁক করেন ঠিকই, কিন্তু সমস্যার কোনো সমাধান হয় না। সন্ধ্যা ঘনিয়ে আসতেই বরুণকে তার আর বাড়িতে কোনোভাবে ধরে রাখা যেত না, সে কোথায় যেন চলে যেতে চাইতো। সারাদিন সে একভাবে তাকিয়ে থাকতো, নাওয়া নেই, খাওয়া নেই, কিচ্ছু নাই। বাড়ির সদস্যরা বরুণ কোথায় যায় সেটা দেখার জন্য তাকে ছেড়ে দিলে দেখা যায় সে বেশি দূর যেতে পারে না, কোনো গাছ বা কোনো কিছুর সাথে আটকে যাচ্ছে, কেননা তার গতিপথ যেদিকেই হোক না কেন একদম সোজা পথে সে হাঁটতে চাইছে, কোনো ডানেও নয় বায়েও নয়, কিংবা কোনো কিছুকে পাশ কাটিয়েও নয়, সোজা মানে সোজাই। এমন এক ভয়ঙ্কর অবস্থা। তো বরুণ ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে।
বাড়ির অন্য সদস্যরাও বেশ চিন্তিত হয়ে পড়েন। দিনের বেলা কোনো মানে মোটামুটি শান্ত থাকলেও সন্ধ্যার পর বরুণকে ধরে রাখা যেত না। তার শরীরে 3 থেকে 4 জনের শক্তি চলে আসতো। তখন কেউ সহজে তাকে আটকে রাখতে পারত না। বাধ্য হয়ে শিকল দিয়ে তাকে বাড়িতে আটকে রাখা হয়। স্থানীয় এক প্রভাবশালী তান্ত্রিক বরুণকে বাড়িতে এসে কিছু মানে দেখে এবং কিছু তদবির দিয়ে যার পরামর্শ দেয় যে তাকে একটা বিশেষ প্রাণীর মাংস খাওয়াতে। সঙ্গত কারণে আমি ওটার নাম বলছি না। তো যখন ওই মাংসটা তাকে খাওয়ানো হয়, সে গল গল করে বমি করে দেয় এবং বমির সাথে কালো ছোপ ছোপ দানা বাঁধা রক্ত বেরিয়ে আসে। ওই কবিরাজ বা তান্ত্রিক বা বৈদ্য যেটাই বলি না কেন, সে আশা করেছিল যে এর ফলে তার উপর যেই একটা প্রভাব পড়েছে এই প্রভাবটা কেটে যাবে, কিন্তু কিছুতেই কিছু হয় না। তখন কবিরাজ বলে যে আমার পক্ষে একে সুস্থ করা সম্ভব নয়। আর এদিকে আর একটা সমস্যা হয়, সেটা হলো বরুণ আস্তে আস্তে অন্ধ হতে থাকে, মানে সে চোখে অস্পষ্ট দেখতে থাকে। তবে কবিরাজের ওই বিশেষ যে ট্রিটমেন্ট, একটা প্রাণীর মাংস খাওয়ানোর কথা বলা হয়েছিল, সেটা খাওয়ানোর পরে তার অবস্থার কিছুটা উন্নতি হয়, কিছুটা, কিন্তু মানে সেটা কোনোভাবেই আসলে স্বাভাবিক বলা চলে না। তো নতুন সমস্যা যেটা, সেটা হলো সে আস্তে আস্তে অন্ধ হতে থাকে, চোখে অস্পষ্ট দেখতে থাকে। আর সন্ধ্যা ঘনিয়ে আসতেই চিৎকার চেঁচামেচি আর ওই যে সোজা হাঁটার প্রবণতা তো রয়েছেই। বরুণের পুরো পরিবারে নেমে আসে এক কষ্টের অধ্যায়। কোনো কবিরাজ ডাক্তার তো তাকে ভালো করতে পারছে না, আর বরুণ ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছিল। এমনই একদিন একদম ঠিক ভর দুপুর বেলা একজন বৃদ্ধ ভিখারি তাদের বাড়িতে এসে উপস্থিত হয়। ভিক্ষা হিসাবে তাকে চাউল দেয়া হলেও তিনি বরুণের বাড়ির উঠোন থেকে না গিয়ে ওই উঠোনের মধ্যে দাঁড়িয়ে থাকেন। বাড়ির অন্য সদস্যরা তাকে বলে, কি ব্যাপার, আপনি যাচ্ছেন না কেন? আপনাকে তো ভিক্ষা দিয়েছি। তখন ওই লোকটি বলে ওঠে, এই বাড়িতে তো পরী আসে দেখছি, প্রতিদিন সন্ধ্যায় আসে। ভিখারির মুখে এমন কথা শুনে সবাই তো অবাক। অপরিচিত ভিখারির মুখে এসব কথা শুনে সবাই জানতে চায় তিনি কিভাবে জানেন যে এখানে এরকম একটা সমস্যা রয়েছে। সেই ভিখারি কোনো উত্তর না দিয়ে বলেন, রুগী কোথায়, নিয়ে চলো আমাকে তার কাছে। তখন ওনাকে বরুণের ঘরে নিয়ে যাওয়া হয়। তখন সেই ভিক্ষুক বরুণকে ভালো করে দেখে বলে, ও রানীকে দেখে ফেলেছে তো তাই পাগল হয়ে গেছে, আর অন্ধ হয়ে গেছে। এই অন্ধ ওই রানী করে দিয়েছে। পরে তিনি ওই দিন সন্ধ্যা পর্যন্ত সেখানে অবস্থান করেন। তারপরে সন্ধ্যার পর বরুণের ঘরের দরজা বন্ধ করে নিজের মতো করে রিচুয়াল করতে থাকেন, আর বাইরে অন্যদেরকে অপেক্ষা করতে থাকেন, কাউকে ভেতরে ঢুকতে মানা করেন। কিছু সময় পর ওই বাড়ির লোকজন তারা শুনতে পান যে ওই ঘরের ভেতর থেকে বেশ কিছু মেয়ের কান্নার শব্দ ভেসে আসছে। অনেকক্ষণ পরে সে কান্নার শব্দ বন্ধ হয়, আর সেই ভিক্ষুক দরজা খুলে বাইরে বেরিয়ে আসে এবং এক গ্লাস পানিতে কিছু একটা পরে সেগুলো ওই বরুণকে খাইয়ে দিতে বলেন। পরপর 7 দিন এরকম করতে বলেন এবং এটার পর তিনি চলে যান। ওই ভিক্ষুক যে কোথা থেকে এসেছিলেন, কোথায় চলে গেলেন, এটা কেউ বলতে পারে না তিনি আসলে কে ছিলেন, কারণ ওই ভিক্ষুককে আগে কেউ কখনো দেখেও নি। তো 7 দিন পর থেকে বরুণ ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। যদিও বা বরুণের চোখে ছানি পড়ে গিয়েছিল এবং তিনি সবকিছু ঝাপসা দেখতেন, আর তার এই ঝাপসা দেখাটা তার ছানি কাটার পরেও রয়ে গিয়েছিল। আর 2019 সালের ডিসেম্বরে বরুণ মারা গিয়েছিল। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। আমরা এর আগে কিন্তু পরীর ঘটনা আসলে শুনেছিলাম, যে পরীরা পানিতে গোসল করতে নেমেছে, কেউ একটা পোশাক রেখে দিয়েছে, পরে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে। আর পরীরা যে আসলেই গোসল করতে আসে এটা সত্য। আর এই পোশাক পাহারা দেওয়ার যে ব্যাপারটা, এটাও তো আমরা এই ঘটনার মাধ্যমে জানতে পারলাম। আর বরুণ ওই পোশাকগুলো ওই কাদা মাটিতে ছুঁড়ে মারার কারণে, এই কারণে তারা মূলত তার উপর ক্ষিপ্ত হয়েছিল, আর এর ফলেই তার উপর নেমে আসে ভয়ানক এক বিপদ। প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা যারা পরীর ঘটনা শুনতে চান, এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর
যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলে, তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আর আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, যার লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখান থেকে আপনারা আফনান দ্য হরর ওয়ার্ল্ড পরিবারের সদস্য হয়ে যান। আমরা এখন চলে যাব আমাদের ফ্রাইডে স্পেশাল এপিসোডের তৃতীয় এবং শেষ ঘটনায়। আশা করছি এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের ফ্রাইডে স্পেশাল এপিসোডের তৃতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মিসকাত হোসাইন। ওনার গ্রামের বাড়ি ঘুনি ইউনিয়ন বসুন্দিয়া, উপজেলা যশোর সদর, জেলা যশোর। উনি যে ঘটনাটি আমাদেরকে শেয়ার করেছেন সেটি ওনার দাদুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ওনার দাদুর নাম মোহাম্মদ আব্দুল মাজেদ মোল্লা। আর ওনাদের যেই গ্রাম রয়েছে ওই গ্রামে এখন তো কিছুটা উন্নত, আগে তো এতটা উন্নয়নের ছোঁয়া লাগে নাই সেটা বলতে তো আর কোনো বাধা নেই। আর ওই গ্রামে কিন্তু বহুকাল আগে থেকেই ওনারা বংশ পরম্পরায় বসবাস করছিলেন। ঘটনাটার সময়কাল 1955 কি 56 সাল, এরকম একটা সময়ের আশেপাশে হবে। এক্সাক্ট করে বলা মুশকিল, তবে এরকম একটা সময়ের আশেপাশে হবে। তখন ওনার দাদুর বয়স ছিল আনুমানিক 16 কি 17 বছর। ছোটবেলা থেকেই উনি খুব ডানপিটে স্বভাবের ছিলেন এবং খুব খামখেয়ালি। পরিবারের লোকদের সাথে যদি একটু তার কথায় এলোমেলো হয়ে যেত তাহলে তিনি রাগ করে বাসা থেকে বের হয়ে চলে যেতেন। এভাবে বেশ কয়েকবার ওনাকে বিভিন্ন জায়গা থেকে ধরে আনা হয়েছিল। একবার উনি রাগ করে বরিশাল চলে গিয়েছিলেন। অনেক খোঁজাখুঁজি করার পর তার ফ্যামিলির লোকেরা আবার তাকে বাসায় ফেরত নিয়ে আসে। আগে থেকে একটা বিষয় উনি বলে নিয়েছেন, সেটা হচ্ছে যে ওনার দাদুরা 5 ভাই 1 বোন। মূলত ওনার দাদুর মানে মিশকাত হোসেন ভাইয়ের যে দাদু, ওনার যিনি অরিজিনাল আম্মা বলতে ওনার বাবা 2টো বিয়ে করেছিলেন। ওনার আম্মার মৃত্যুর পরে আরেকটা বিয়ে করেন। তো ওনার যে অরিজিনাল আম্মা, তারা মানে ওই ফ্যামিলিতে 4 ভাই 1 বোন, মানে টোটাল 5 ভাই বোন। কিন্তু পরবর্তীতে ওনার বাবা ওনার মায়ের মৃত্যুর পর যে দ্বিতীয় বিয়ে করেন সেখানে ওনার 1 ভাই হয়, তার মানে ওনার 5 ভাই 1 বোন। সবাই বলে যে ছোটবেলায় এই মিশকাত ভাইয়ের দাদু, উনি সবার ছোট ছিলেন ভাই বোনদের মধ্যে। তো ওনার বয়স তখন 1.5 কি 2 বছর হবে। ওই সময়ে উনি ওনার মায়ের বুকের দুধ পান করছিলেন। তো আশেপাশের লোকজন অনেকক্ষণ সারা শব্দ না পেয়ে যখন তার মায়ের কাছে যায়, গিয়ে দেখে যে উনি ওনার মায়ের বুকের দুধ পান করছেন কিন্তু ওনার মা মারা গিয়েছেন। তার মানে উনি ওনার মায়ের যখন দুধ পান করছিলেন তখনই ওনার মা মারা যান, এবং যখন উদ্ধার করা হয় তখনও তার মায়ের বুকের দুধ পান করছিলেন। তার মানে মৃত মায়ের বুকের দুধ উনি পান করছিলেন। তো বলা হয় যে হয়তোবা এই কারণে উনি অনেক ডানপিটে খামখেয়ালি এরকম হয়েছেন, মানে এরকম কোন একটা প্রভাব তার উপর থাকতে পারে, এরকম অনেকে বলেন। যাই হোক, মূল ঘটনাতে চলে যাই আমরা। একদিন কি হয়, এই দাদুর সাথে পরিবারের কোনো একটা বিষয় নিয়ে খুব ঝামেলা হয়, কথা কাটাকাটি হয়। আর তার যে অভ্যাস ছিল বাসা থেকে বের হয়ে চলে যাওয়া, তবে সেদিন খুব বেশি দূরে যায় নাই, ওই দিন যশোর শহরের দিকে রওনা দেয়। দুপুরের দিকে সে যশোর শহরের কাঁচা বাজারের ভেতর একটি চায়ের দোকানে বসে থাকে। বেশ কিছু সময় বসে থাকার পর তার পাশের বেঞ্চে এক মুরব্বী লোক আসে, যার পরনে ছিল সাদা ধবধবে সাদা মানে পাঞ্জাবি পায়জামা, কিন্তু সাদা কাপড়টা বেশ ধূসর মনে হচ্ছিল তার কাছে, মানে অনেক সময় কিছুটা ময়লা হলে যেরকম হয় আর কি, ঠিক তেমন। তো ওই লোকটার মুখে ছিল লম্বা লম্বা সাদা দাড়ি এবং মাথায় বড় বড় সাদা পাকা চুল, আবার তার মাথায় একটা সাদা পাগড়ি। ওই পাগড়ির নিচ দিয়ে মানে পেছন দিক দিয়ে তার লম্বা চুল বের হয়েছিল, সাদা চুল স্পষ্টই বোঝা যাচ্ছিল আর কি। তো ওই লোকটি 1 কাপ চায়ের অর্ডার দেয় দোকানে। সে চা পান করতে থাকে, আর এই মাজেদ দাদু ওই লোকটির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে।
দাদুর কাছে মনে হচ্ছিল লোকটি একটি সাধু প্রকৃতির, মানে সাধু বাবা, তাই ওনাকে খুব ভালো করে দেখছিলেন। তাই এভাবে দেখতে দেখতে হঠাৎ সাধু বাবা এবং ওই মাজেদ দাদুর চোখাচোখি হয়। তখন মাজেদ দাদু কেন জানি ওই সাধু বাবার চোখের একটা মায়ায় পড়ে যায়, মানে কেমন যেন একটা সম্মোহন সৃষ্টি হয়ে যায়। তারপর সাধু বাবা কি করে, দাদুকে কাছে ডাকে হাতের ইশারায়। দাদু কাছে যায়। দাদুকে দেখে সে জিজ্ঞেস করে যে তোমার নাম কি, বাসা কোথায়, এখানে কেন আসছো। একটা ছোট বাচ্চাকে সাধারণত আমরা যেরকম কোনো কিছু প্রশ্ন করি ঠিক তেমনই আর কি, সহজ সহজ কিছু প্রশ্ন, তো উনি সেগুলোর উত্তর দেন। তো যাই হোক, সাধু বাবা চা খাওয়া শেষ করে দোকান থেকে বের হন, কিন্তু এই মাজেদ দাদু তার পেছন পেছন ফলো করতে থাকে। তো দাদু খেয়াল করে যে সাধু বাবা প্রথমে একটি চালের দোকানে গেলে, তো দোকানদার তাকে জিজ্ঞেস করে কি কিনবেন। তখন উনি হাতের ইশারা দিয়ে একটা চালের থলে দেখায়, মানে একটা ব্যাগ দেখায়, সেখান থেকে সামান্য কিছু চাল কিনে তিনি। মাজেদ দাদু দূর থেকে কিন্তু এগুলো দেখছে। তারপর কি করে, তার পিঠে থাকা একটা ঝোলা রয়েছে, ওই ঝোলার মধ্যে চাল রাখে। এরপর সে আর একটা দোকানে যায়, গিয়ে কিছু ডাল কেনে, তারপর তেল, লবণ, হলুদ, পেঁয়াজ, মরিচ এইগুলা কিনে ওই সব একই থলের মধ্যে রাখে। তারপর একটা মুরগির দোকানে গেল, সেখান থেকে ভালো বড় সাইজের একটা মুরগি কেনা হলো। মুরগি ওইখান থেকে পরিষ্কার করে দিল এবং ওই সাধু বাবা তার ওই থলের মধ্যে মুরগিটাও রাখলো। সবকিছু কেনাকাটা শেষে ওই সাধু বাবা রওনা দিল তার গন্তব্যের দিকে। ওইদিকে মাজেদ দাদু কিন্তু তাকে ফলো করতে করতে তার পিছন পিছন যাচ্ছে। সাধু বাবা হাঁটতে হাঁটতে এখন যে যশোর সেনানিবাস রয়েছে সেই জায়গার পাশ দিয়ে যাচ্ছিল আর কি। তো পাশ দিয়ে এখন যশোর যে এয়ারপোর্টও রয়েছে, তো ওইদিকে যেতে এখন বাইপাস রাস্তা রয়েছে। তখন তো আসলে এগুলা কিছুই ছিল না, তো ওই রাস্তা দিয়ে সাধু বাবা হেঁটে হেঁটে যাচ্ছিল, মাজেদ দাদু তার পেছন পেছন তাকে ফলো করছিল। তো এক পর্যায়ে কি হয়, ওই সাধু বাবা রাস্তার পাশ দিয়ে একটি জঙ্গলের মধ্যে ঢুকে যায়। আর তখনকার সময় তো জঙ্গল মানে হচ্ছে মানে বাঘ সিংহ থাকবে এরকম একটা অবস্থা, মানে এরকম ঘন জঙ্গল। বাঘ সিংহ তো ছিল না, কিন্তু জঙ্গল ছিল এরকম ঘন। আর উনি ওই জঙ্গলের মধ্যে ঢুকে পড়েন, আর দাদুও তার পেছন পেছন জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। একটি গাছের আড়ালে গিয়ে ওই সাধু বাবার কাজকর্ম তিনি দেখছেন। তো দাদু দেখলেন জঙ্গলের ভেতর একটি ছোট্ট কুড়ে ঘর রয়েছে। সেই কুড়ে ঘরের সামনে 3 থেকে 4টা বড় বড় গরুর মাথার খুলি রয়েছে। একটি চুলা রয়েছে সেখানে। তো সাধু বাবা ওই চুলার উপর একটি বড় গরুর মাথার খুলিটা রাখেন। তার থলের ভিতরে থাকা চাল, ডাল, তেল, লবণ, হলুদ, মরিচ, মুরগি সবকিছু বের করেন, আর এগুলো ওই গরুর মাথার খুলির মধ্যে ঢেলে দিল। কোনো কিছু ধোয়া টোয়া নাই, কিছু নেই, দিয়ে দিল। আর আরেকটি গরুর মাথার খুলি এনে ওইটার উপর বসিয়ে দিল। এরপর চুলায় আগুন ধরালো। আশেপাশে কোনো জ্বালানি কাঠ ছিল না। মাজেদ দাদু দেখলেন যে ওই সাধু বাবা তার ডান পা চুলার ভিতরে ঢুকিয়ে দিল এবং চুলায় দাও দাও করে আগুন জ্বলতে শুরু করলো। এভাবে রান্না হচ্ছে, আর সাধু বাবা তার হাতে থাকা একটা তসবি পড়তে লাগলো। বেশ কিছু সময় পার হয়ে যাওয়ার পর রান্না হয়ে গেল এবং সাধু বাবা চুলার ভেতর থেকে তার পা বের করলো, চুলার উপরে থাকা মাথার খুলি চুলা থেকে নামালো, আর একটা মাথার খুলি টেনে এনে তার ভেতর রান্না করা খিচুড়ি নিয়ে তিনি যখনই খাওয়া শুরু করেছে তখন পেছন থেকে এই মাজেদ দাদু এসে তাকে লম্বা করে একটা সালাম দেয়। এদিকে সাধু বাবা তার সালামের উত্তর দিয়ে বলে যে পাশে বসো। পাশে বসায়, তখন বলে যে তোমার ভাগ্য বলো তুমি আমার সামনে দিয়ে আসো নাই, সামনে দিয়ে আসলে হয়তোবা আমার খাবারের সাথে তুমি আমার পেটের মধ্যে ঢুকে যেতে। যাই হোক, তোমার সাহস আসে বলতে হবে, মাশাআল্লাহ। তো তখন মাজেদ দাদু ওই সাধু বাবাকে বলেন যে আমাকে আপনার শিষ্য বানান। তখন ওই সাধু বাবা বলেন, বাবা আমি কাউকে আমার শিষ্য বানাই না, আমি কাউকে বানাবোও না। তুমি আসছো, আমার মেহমানদারি গ্রহণ করো, বসো। তুমি যদি পেছন থেকে এসে আমার সালাম না দিতে, আর আমি যদি খালি দেখতাম সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি এগুলো দেখছো, তাহলে তো কি ভাগ্যে তোমার ছিল, সেটা তো আমি শুরুতেই বলেছি। যাই হোক, ওই সাধু বাবা তাকে পাশে বসান, ওই আরেকটা গরুর খুলির উপরে কিছু খিচুড়ি দিয়ে বলেন যেটা খাও। তো মাজেদ দাদু এক লোকমা খাবার মুখে দিয়ে খুবই অবাক হন যে এত সুস্বাদু খাবার উনি আগে কখনো মানে
খাননি বলে ওনার কাছে মনে হচ্ছিল, এবং ওই খাবারের স্বাদ মৃত্যু অবধি ওনার মুখে লেগেছিল বলে উনি বলতেন। তো যাই হোক, তখন ওই সাধু বাবাকে তিনি আবারও রিকোয়েস্ট করেন তার শিষ্যত্ব যেন তিনি গ্রহণ করেন, কিন্তু সাধু বাবা আবারও বলেন যে না, আমি কাউকে শিষ্য বানাই না, তবে হ্যাঁ, তুমি যেহেতু আসছো, তোমাকে দেখে আমার ভালো লেগেছে, তবে আমি তোমাকে শিষ্য হিসাবে স্বীকার করবো না বা গ্রহণ করবো না, তবে আমি তোমাকে একটা জিনিস দিচ্ছি, এই জিনিসটি তুমি তোমার কাছে রেখো। কাছে রাখার পর তোমার দ্বারা অনেক অলৌকিক চিহ্ন আল্লাহ চাহেন তো প্রকাশিত হবে, কিন্তু এগুলোর কখনো অপব্যবহার করো না, তাহলে কিন্তু বিপদ হবে। এ কথা বলে উনি তাবিজ জাতীয় কিছু একটা তাকে দেন বলে, এবং এটা দিয়ে নিজের হাতে তার হাতে পরিয়ে দেন এবং বলেন যে এই জিনিসটা সাথে থাকার ফলে তোমার সুবিধাও আছে এবং কিছু কিছু অসুবিধাও হবে। অসুবিধার মধ্যে একটা হলো, প্রতি 3 মাস অন্তর তোমার শরীরে খিঁচুনি শুরু হবে, তুমি ছটফট করতে থাকবা। তবে এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কোনো ডাক্তারি চিকিৎসায় তুমি ভালো হবে না, এটা এমনিতেই ঠিক হয়ে যাবে ঘন্টাখানেকের মধ্যে। এরকম 3 বার হবে 3 মাস অন্তর অন্তর, এরপরে আর এই সমস্যা হবে না। তখন এ কথা বলার পর বলে যে এখন সময় হয়ে গেছে, তুমি চলে যাও, তোমার বাড়িতে যাও, তোমার মা বাবা চিন্তা করছে। আর এদিক দিয়ে যখন যাবা তখন খবরদার পেছন দিকে ঘুরে তাকাবা না, তাহলে কিন্তু তোমার ঘাড় এমনিতেই মোটকে পড়ে যাবে আর তুমি মারা যাবা সেখানে। তো দাদু তাকে সালাম দিয়ে ওখান থেকে বিদায় নেন। উনি পেছন দিকে তাকান না, আর পেছন থেকে কোনো অদ্ভুত রকমের শব্দও হয়নি, উনি স্বাভাবিকভাবে হেঁটে বাড়ি চলে যান। ওনার হাতে যে তাবিজ বাঁধা আছে বা তাবিজের মতো কিছু একটা বাঁধা আছে, এটা কিন্তু জামার নিচে থাকতো, তো কেউ দেখতো না, আর উনি সবার সামনে গোসল করতেন না যাতে কেউ না দেখে। এরপর কি হয়, ওই গ্রামে একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলে, সেই অনুষ্ঠানে ওই পরিবারের সদস্যকে দাওয়াত দেওয়া হয়, মানে মাঝের দাদুর পরিবারকে দাওয়াত দেওয়া হয়। তো উনিও দাওয়াত খেতে যান। ওই দাওয়াত খেতে যাওয়ার পরে ওনার মাথায় একটু দুষ্টু বুদ্ধি চাপে, চিন্তা করেন দেখি তো এই তাবিজের গুণাগুণ, এটার সাথে থাকলে আমার দ্বারা নাকি অনেক অলৌকিক চিহ্ন প্রকাশিত হবে, একটু পরখ করে দেখি। তো ওখানে বাবুর্চিরা যেখানে রান্না করছেন সেখানে যান। যাওয়ার পরে বাবুর্চিদেরকে জিজ্ঞেস করেন যে এখানে কত মানুষের রান্না হচ্ছে। তখন বাবুর্চি বলে 300 থেকে 350 মানুষের রান্না হবে। তখন সে বলে যে আমি কিন্তু এই 300-350 লোকের খাবার একাই খেয়ে ফেলতে পারবো। তখন ওই বাবুর্চিদের মধ্যে যিনি হেড বাবুর্চি ছিলেন, উনি তো মানে হেসে দেন এবং খুব বিরক্ত হন, কিছুটা মৃদু ভৎসনা করে বলেন যে এই পিচ্ছি নেংটি ইঁদুর কোথাকার, ভাগ এখান থেকে বেটা, 300-350 লোকের খাবার তুই একাই খাবি না, যা যা যা। এইভাবে তাকে তুচ্ছতাচ্ছিল্য করে। কিন্তু উনি তো নাছোড়বান্দা, এই এত বড় কথা আমাকে নেংটি ইঁদুর বললো, হ্যাঁ, একে তো দেখিয়ে দিতে হবে। সে তো নাছোড়বান্দা, বলে যে আমাকে পরখ করো আমি পারি কিনা। এখন এই বাবুর্চি চিন্তা করছে যে আরে এই ছেলে এ তো জীবনেও পারবে না, দেই ওকে খাবার দেই, দাওয়াতে লাগিয়ে ওকে একটু খাবার দেই, ওর মতো খেয়ে বিদায় হোক, তো এই আপদ বালা মুসিবত তাড়াতাড়ি বিদায় হোক এখান থেকে। তো কি করে, তাকে 1 প্লেটে খাবার দেয়। কিন্তু খাবার দেওয়ার আগে ওই দাদু শর্ত জুড়ে দেয় যে যেই চামচ দিয়ে আপনি আমাকে খাবার দিবেন, ওই একই চামচ দিয়ে কিন্তু অন্য সব তরকারিও আপনাকে আমার প্লেটে দিতে হবে, অন্য কোনো চামচ ব্যবহার করতে পারবেন না। বাবুর্চি বলে আচ্ছা ঠিক আছে। তো শুরু করে দাদু খাবার খাওয়া, খাচ্ছে তো খাচ্ছেই, ওদিকে বাবুর্চি শুধু বারবার তাকে একবার তরকারি দেয়, একবার ভাত দেয়, একবার এটা দেয়, একবার ওটা দেয়। বাবুর্চি দেখলো যে এই ছোট্ট পিচ্চি ছেলেটা প্রায় 30-40 জনের খাবার ইতোমধ্যে খেয়ে ফেলেছে। তখন বাবুর্চি চিন্তা করে সর্বনাশ, এ তো সত্যি 300-350 লোকের খাবার খেয়ে সাবার করে ফেলবে। আর তাই যদি হয় তাহলে এই যে এই লোকগুলোর যে খাবার শর্ট পড়বে, এইটা আমি আমার বাড়ির মালিককে কি জবাব দিব, খাবার কেন শর্ট পড়লো, বিশাল মুসিবত। তখন চিন্তাগুলোকে থামানো যায় কিভাবে? তখন ওনার মাথায় একটা বুদ্ধি আসে, সেটা হলো ওই ছেলেটা তোমাকে বলেছিল যে একই চামচ দিয়ে সব খাবার বেড়ে দিতে হবে, তো চামচটা চেঞ্জ করি। তখন উনি বুদ্ধি করে অন্য একটা চামচ দিয়ে যখনই তরকারি তার পাতে দিয়েছেন এবং ওই তরকারির থেকে কিছুটা অংশ যখনই ওনার মুখে দিয়েছেন, সাথে সাথে খাবার ওনার গলায় আটকে যায়। উনি তো
কাশতে থাকেন। তখন লোকজন ধরাধরি করে তাকে তার বাড়িতে নিয়ে যায়, এবং বাড়িতে নিয়ে যাওয়ার পর তার শরীরে খিঁচুনি ওঠে, ভয়ানক খিঁচুনি। তো এখন অবস্থা বেগতিক। ওদিকে বাবুর্চিও ওর পরিবারের লোকদেরকে বলেছিল যে সে এরকম একটা চ্যালেঞ্জ করেছিল, এই এই ঘটনা আমাকে এই বলেছিল। পরিবারের লোকরা অবাক হয়, এই পিচ্ছি ছেলে, এটা মানে কেমনে সে 30-40 জনের খাবার খেলো, আর কিভাবে সে 300-350 লোকের খাবার খাওয়ার চ্যালেঞ্জ করলো। তাদেরও সেটা বুঝে আসে না। আর তাকে বাড়ি নিয়ে যাওয়ার পর যখন এই খিচুড়ি হচ্ছিল, তখন বাড়ির লোকজন কিছুটা বুঝতে পেরেছিল যে এই সমস্যাটা স্বাভাবিক নয়। এই কারণে ওই গ্রামের এক কবিরাজকে ডেকে আনা হয়। এই কবিরাজকে লোকজন মনে করতে সে অনেক কিছু জানে, কিন্তু সমস্যা হলো তিনি কেবল কবিরাজ শিখছিলেন, মানে ওইরকম পাকাপোক্ত কোনো কবিরাজ ছিলেন না। তো উনি তাকে ঝাড়ফুঁক করতে গিয়ে দেখেন হাতে একটা মাদুলি বাঁধা। তখন বলে যে এই মাদুলিটা খুলে ফেলতে হবে, কিন্তু কোনোভাবেই ওই মাদুলিটা তার হাত থেকে খোলা যাচ্ছিল না। এরপর মানে কি হয় যে খোলা যখন যাচ্ছিল না, তখন বলে তাহলে কেটে ফেলি, গিট দিয়ে তো খোলা যাচ্ছে না, তাকে কেটে ফেলি। তবে কেচি দিয়ে যখনই কাটা হয়, তখন সবাই খেয়াল করে ওই মাদুলিটা সাঁ করে মাজের দাদুর হাতের মুঠোর মধ্যে চলে গেল, এবং উনি মুঠ পাকিয়ে ফেলেছেন। ওদিকে ওনার কিন্তু সেন্স নাই, কিন্তু উনি মুঠ পাকিয়ে ফেলেছেন। লোকজন অনেক চেষ্টা করে তার হাতের ভিতর থেকে ওই জিনিসটা বের করার জন্য, কিন্তু কিছুতেই সেটা বের করতে পারে না। এক পর্যায়ে মাজেদ দাদুর জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর তখন উনি দেখেন ওনার হাত মুঠো করা, এবং তার মধ্যে একটি তাবিজ রয়েছে। উনি হাতের দিকে আবার তাকান যে ওনার বাহুতে সেই তাবিজটা নেই। তখন বলে যে এই তাবিজটা তোমার হাতের মধ্যে চলে গেছে। তখন ওনাকে যখন জিজ্ঞেস করা হয় যে তাবিজের রহস্য কি, তখন উনি এই সব ঘটনা খুলে বলেন। তখন পরিবারের লোকরা বলেন যে তোমার কোনো অলৌকিক ক্ষমতার প্রয়োজন নাই, স্বাভাবিকভাবে জীবনযাপন করো, এটাই মঙ্গল। তখন সকলের পরামর্শ নিয়ে ওই তাবিজটি একটি জলাশয়ে ফেলে দেওয়া হয়, এবং এরপর থেকে উনি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যান। স্বাভাবিক হয়ে যাওয়া বলতে ওনার যে খামখেয়ালিপনা, দুরন্তপনা, দুষ্টুমি, এগুলো সব আস্তে আস্তে ঠিক হয়ে যায়, এবং উনি একজন মেধাবী মানুষ যেভাবে আচার আচরণ করে, বা একজন ভদ্র মানুষ যেভাবে আচার আচরণ করে, তার জ্ঞান প্রজ্ঞা, এইগুলো সবকিছু তার মধ্যে আস্তে আস্তে বিকশিত হতে থাকে। মানে একজন পরিপূর্ণ ভদ্র মানুষ হিসাবে একটা মানুষের যা যা থাকা প্রয়োজন, সেই জিনিসগুলো তার মধ্যে বিকশিত হয়, এবং আগের মতো কোনো দুষ্টুমিতে তাকে আর কখনো দেখা যায়নি। একদম স্বাভাবিক মানুষ, যতদিন জীবিত ছিলেন একজন সজ্জন ভদ্র মানুষ হিসাবে তিনি সকলের সাথে মিলেমিশে চলেছেন। 2009 সালের জুন মাসে উনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন। প্রিয় লিসেনার্স, এই যে ঘটনাটি বলা হলো, পরবর্তীতে কিন্তু কিছু লোকজন ওই জঙ্গলের ভিতর গিয়ে ওই কুড়ে ঘরটি দেখার চেষ্টা করেছিলেন, কিন্তু ওখানে গিয়ে কাউকে আর পাওয়া যায় নাই খুঁজে। আসলে ওই ব্যক্তিটি কে ছিলেন এই সাধু বাবা, সেটি কিন্তু আজও রহস্য রয়ে গেছে। তবে ওনার সাথে যার দেখা হয়েছিল, হতে পারে উনি কোনো বুজুর্গ একজন ব্যক্তি, হতে পারে সত্যিকার অর্থেই সাধু বাবা, আবার হতে পারে উনি কোনো ভালো জিন ছিলেন। তবে যাই হোক না কেন, এটা শুধুই অনুমান, এটা নিশ্চিত করে কিছুই বলা যায় না। মেশকাত হোসাইন ভাই বলেছেন এটা